ফার্স্ট অফ অল আমরা গত ক্লাসে শিখে এসেছিলাম টিস্যু শব্দটা যে ভদ্রলোক ব্যবহার করেন, টিস্যু শব্দটা যে ভদ্রলোক ব্যবহার করেন তার নাম বলছিলাম আম্মু আব্বু, তারপর হচ্ছে এক্স, মানে আম্মুর জন্য এম, মাদারের এম, ফাদারের এফ, আর এক্স, এম এফ এক্স বিটার, এটা গত ক্লাসের পড়া। আর আজকে যে আমরা টিস্যু তন্ত্র পড়বো, টিস্যু সিস্টেমের জনক যে ভদ্রলোক, টিস্যু সিস্টেমের জনক, হ্যাঁ আব্বু, টিস্যুতন্ত্রের আব্বুর নামটা একটু কেমন জানি নাম, যাই হোক আমরা একটু পড়ি। টিস্যুতন্ত্রের জনকের নাম হচ্ছে স্যাক্স, হ্যাঁ ভদ্রলোকের নাম হচ্ছে স্যাক্স। এই টিস্যুতন্ত্রের জনক ভদ্রলোক টিস্যুতন্ত্রকে তিন ভাগে ভাগ করেন, তিন ভাগে। কি কি ভাইয়া? একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, একটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, একটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি কোশ্চেন আসে সিকিউতে ভাস্কুলার টিস্যুতন্ত্র থেকে, তারপরে আসে গ্রাউন্ড টিস্যুতন্ত্র থেকে। এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে গত বছর 25-এর বোর্ডেও 2-3টা বোর্ডে কোশ্চেন এসছে সিকিউতে, আর এমসিকিউতে তো যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আজকের ক্লাসে আমরা উইল ফোকাস অন মেইনলি এপিডার্মাল টিস্যু সিস্টেম। এটা নারী নক্ষত্র খুঁটিনাটি সব বই যা আছে আমরা সব এটার বই সব তথ্য ইনশাল্লাহ পড়ে ফেলবো। এপিডার্মাল টিস্যুতন্ত্রে নাম থেকে কি মনে হচ্ছে? এইটা মূলত আমাদের ত্বক, উদ্ভিদের, আমাদের তো না, উদ্ভিদের মূল কাণ্ড বা এদের শাখা প্রশাখা যে ত্বক, এই যে টিস্যুগুলো এরা মিলে তৈরি করবে এপিডার্মাল টিস্যুতন্ত্র। এই তো ভাইয়া এক্স্যাক্টলি। ভাস্কুলার, আমরা জানি ভাস্কুলার টিস্যু মানে পরিবহন করে জাইলেম আর ফ্লোয়েম। আমরা এভাবে বলি যে পানির অপর নাম কি? জীবন বা জল। দুইটাই শুরু হয়েছে কি দিয়ে? বুলগুজ্জ দিয়ে। তাহলে পানিতে দ্রবণীয় খনিজ লবণ বিভিন্ন জায়গায় পরিবহন করবে উদ্ভিদের জাইলেম টিস্যু। জাইলেম বুর্গুজ্জ, পানির অপর নাম জীবন বা জল, দুইটাই বুর্গুজ্জ। তাই বলে আবার পরীক্ষার খাতায় এইসব লিখাই শোনা, জাইলেম জীবন পরিবহন করে, জাইলেম জল পরিবহন করে। পরীক্ষার খাতায় লিখবা পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করা মূলত জাইলেম টিস্যুর কাজ। খাদ্য ইংরেজি কি বলতো? খাদ্য ইংরেজি হচ্ছে ফুড। হ্যাঁ, তাহলে ফুড আমরা ফ্লোয়েম ফুড, ফ্লোয়েম ফুড। পরীক্ষার খাতায় এসব লিখো না ফ্লোয়েম ফুড পরিবহন করে, শুনতে সুন্দর লাগতেছে না। লিখবা পাতায় তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় ফ্লোয়েম টিস্যু দিয়ে। তো এই জাইলেম আর ফ্লোয়েম মিলেই বেসিক্যালি তৈরি হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। এইটার ডাইসেকশন, ব্যবচ্ছেদ, খুঁটিনাটি সব আমরা নেক্সট দিন পড়বো। তাহলে ত্বক তৈরি করলো এপিডার্মাল টিস্যুতন্ত্র, আর পরিবহন করার দায়িত্ব পালন করে নিল ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে ত্বক আর পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য যত যা আছে এগুলি তৈরি করবে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। ফার্স্ট থিং ফার্স্ট, যারা একটু দেরি করে আসছো, আমরা এখন আসলে পড়া শুরুই করিনি এইভাবে। শুরু করছি টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টার, যাদের সাথে সেকেন্ড ক্লাস, কারো কারো হয়তো ফার্স্ট ক্লাস। টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারের দুইটা হাফ। একটা পার্ট হচ্ছে টিস্যু, যেটা আগের দিন পড়ে এসছো, আজকে হচ্ছে টিস্যুতন্ত্র। কি পড়াইছেন ভাইয়া সোফার? পড়াইছি টিস্যুতন্ত্রের আব্বার নাম, টিস্যুতন্ত্রের জনকের নাম হচ্ছে স্যাক্স। টিস্যুতন্ত্রের এই বিজ্ঞানী ভদ্রলোক, হ্যাঁ নাম যেরকমই হোক, উনি একজন আব্বু মানুষ, মানে টিস্যুতন্ত্রের আব্বু আর কি। উনি টিস্যুতন্ত্রকে তিন ভাগে ভাগ করছে, এপিডার্মাল, ভাস্কুলার, আর একটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। আমরা আজকে কি পড়বো ভাইয়া? এপিডার্মাল টিস্যুতন্ত্র পড়বো। খেয়াল করো, এপিডার্মাল টিস্যুতন্ত্রে তোমাদেরকে চারটা জিনিস আগে ধরে ধরে পড়াবো, চারটা জিনিস শিখাবো। কি কি? প্রথমে শিখাবো এপিডার্মাল টিস্যুতন্ত্রে এপিডার্মিস জিনিসটা কি। এরপরে শিখবো এপিডার্মিসের কিছু উপবৃদ্ধি বা উপাঙ্গ, ওখান থেকে কিছু অঙ্গের মতো জিনিসপত্র বের হয়। এরপরে শিখাবো এপিডার্মিসে কিছু রন্ধ্র থাকে, হ্যাঁ পত্ররন্ধ্র, নাম শুনছো তোমরা। আরেকটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। তাহলে এই চারটা জিনিস আমরা আজকের ক্লাস হচ্ছে এই চারটা জিনিসের উপর। এপিডার্মাল টিস্যুতন্ত্রে চারটা জিনিস আমরা খুঁটিনাটি সব জানবো। এক হচ্ছে এপিডার্মিস, দুই হচ্ছে এপিডার্মাল কিছু উপবৃদ্ধি, তিন হচ্ছে এপিডার্মিসের দুটো রন্ধ্র, একটা হচ্ছে হাইডাথোড বা পানিপত্র রন্ধ্র, আর একটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। উইল ডাইভ ডিপার, হ্যাঁ বিয়ার উইথ মি। চলো আমরা শুরু করি এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে। কি কি জানতে হবে? প্রথমেই চলে আসো মূলের যে আবরণ। আমাদের মূলের যে আবরণ গত ক্লাসে আমরা একটু পড়েছিলাম, এমসিকিউতেও আসে আবার জ্ঞানমূলক কতেও আসে। মূলের আবরণকে আমরা বাংলায় বলতে পারি মূল ত্বক, কিন্তু এটা সচরাচর পরীক্ষা আসে না, আসে তার ইংরেজি। মূলের বহিরাবরণকে বা মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। এপিব্লেমা, হ্যাঁ বা বুঝলাম। কাণ্ড বা এদের শাখা প্রশাখা, শাখা প্রশাখা বা পাতা, কাণ্ড, শাখা প্রশাখা বা পাতার বহিরাবরণকে আমরা বলি এপিডার্মিস। এপিডার্মিস দুইটাই এমসিকিউতে আসে, দুইটাই জ্ঞানমূলক প্রশ্নের কতে আসতে পারে। যে এপিব্লেমা বলতে কি বুঝো বা এপিডার্মিস কি। মূলের বহিরাবরণকে আমরা বলি এপিব্লেমা, আর কাণ্ড বা তার শাখা প্রশাখা এবং পাতার যে একদম বাইরের বহিরাবরণকে আমরা বলি এপিডার্মিস। কুল ভাইয়া কুল। এপিব্লেমা বা এপিডার্মিস এটা আসলে তৈরি হয় কি দিয়ে? আমরা যে একটা উদ্ভিদকে একটু চিন্তা করার চেষ্টা করি, ধরো একটা উদ্ভিদ, হ্যাঁ তাহলে এই উদ্ভিদের আমরা যদি মূল দেখি বা কাণ্ড দেখি, যাই দেখি না কেন, হ্যাঁ তো এই উদ্ভিদের মূলের বহিরাবরণে যে কোষগুলি থাকবে বা কাণ্ডের বহিরাবরণে যে কোষগুলি থাকবে, এগুলো যদি আমরা একটু মাইক্রোস্কোপে জুম করে দেখি, দেখবো মূল বা কাণ্ডের বহিরাবরণে এক সারি প্যারেনকাইমা কোষ থাকে। তো তোটা একটু খেয়াল রাখবো, হ্যাঁ মূল বা কাণ্ডের বহিরাবরণে সাধারণত এক সারি আয়তক্ষেত্রাকার প্যারেনকাইমা কোষ থাকে, যেগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে, হ্যাঁ নিউক্লিয়াস থাকবে, কোষ গহ্বর থাকবে, এরকম থাকবে যেরকম। তাহলে মূলের বা কাণ্ডের ত্বক, মূল ত্বক বা কাণ্ড ত্বক, এরা সাধারণত এক সারি, এই কথাটা ইম্পর্টেন্ট, এক সারি। এবং এরা কোন কোষ দ্বারা নির্মিত? এটা স্থায়ী টিস্যু, সরল টিস্যু, গত ক্লাসে পড়েছিলাম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে মূল ত্বক বা কাণ্ড ত্বক সর্বদাই, সর্বদাই না অধিকাংশ ক্ষেত্রে এক সারি আয়তক্ষেত্রাকার আন্তঃকোষীয় ফাঁকবিহীন প্যারেনকাইমা কোষ দ্বারা নির্মিত। এত কথা কেন বললেন ভাইয়া? গত ক্লাসের লাস্টে যখন প্যারেনকাইমা টিস্যু পড়েছিলাম মনে আছে? প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো এরকম গোলাকার বা ডিম্বাকার ছিল, এদের মাঝখানে মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক ছিল, ছিল তো রাইট? আবার প্যারেনকাইমা টিস্যুর মধ্যে আমরা বলেছিলাম খাদ্য তৈরি করার জন্য ক্লোরোপ্লাস্টও থাকে, এরকমও পড়েছিলাম, নিউক্লিয়াস থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, কোষ গহ্বর থাকে, সবই কিন্তু পড়েছিলাম এগুলা। এখন
ব্যাপারটা হলো উদ্ভিদের যে কোনো জায়গার প্যারেনকাইমা টিস্যু কোষগুলো গোলাকার বা ডিম্বাকার হলেও আবরণের যে প্যারেনকাইমা কোষ এগুলি গোলাকার বা ডিম্বাকার হয় না, রাদার দেন এরা হয় আয়তক্ষেত্রাকার। যে কোনো জায়গার প্যারেনকাইমা টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকলেও ত্বকের প্যারেনকাইমা কোষে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। কেন? ত্বকের প্যারেনকাইমার কোষের মধ্যে যদি আন্তঃকোষীয় ফাঁক থাকতো তাহলে ত্বকের নিচে থাকা অংশ থেকে পানি এমনি বেরো যেতে পারতো, পোকামাকড় ইচ্ছা হলেই ভেতরে ঢুকে যেতে পারতো। এই জন্য ত্বকের প্যারেনকাইমা কোষ হওয়া সত্ত্বেও এরা গোলাকার না হয়ে হয়েছে আয়তক্ষেত্রাকার এবং এখানে কোনো ধরনের কোনো আন্তঃকোষীয় ফাঁকও সৃষ্টিকর্তা দেন নাই যাতে উদ্ভিদটা সার্ভাইভ করতে পারে। আর একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিই তোমাদেরকে, সেটা হচ্ছে নর্মালি প্যারেনকাইমা কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, এগুলো কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। কিন্তু মূল ত্বক ভাই, মূল ত্বকের কোষে তো ক্লোরোপ্লাস্টের দরকার নেই, কারণ ওখানে তো সূর্যের আলো পৌঁছায় না। আমরা তো পড়ে এসেছি কোষ চ্যাপ্টারে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, বর্ণহীন অঞ্চলে থাকে লিউকোপ্লাস্ট। তাহলে মূল ত্বকের কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে না, লিউকোপ্লাস্ট থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কাণ্ড ত্বকের কোষে তো ক্লোরোপ্লাস্ট থাকার কথা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এপিডার্মিসের যে এই যে কাণ্ড ত্বকের কোষগুলা, এগুলাতেও ক্লোরোপ্লাস্ট থাকে না। ভাইয়া তাহলে পাতার যে এপিডার্মিসের কোষ, ওগুলা কোনোটাই ক্লোরোপ্লাস্ট নেই। হ্যাঁ, তাহলে ওখানে সালোকসংশ্লেষণ হয় না? না, হয় না। তাহলে পাতা সালোকসংশ্লেষণ হয় কই? এই এপিডার্মিসের ফাঁকে ফাঁকে তোমরা উদ্ভিদের সাহিত্য চ্যাপ্টারটা পড়ছো, ওখানে এরকম অর্ধচন্দ্রাকৃতির কোষ থাকে, সেমিলুনার কোষ। লুন মানে চাঁদ, সেমি মানে অর্ধেক, ফাইনালের আগে সেমিফাইনাল অর্ধেক। গতকাল হয়েছে আর্সেনাল আর কার খেলা দেখলাম, অ্যাটলেটিকো মাদ্রিদ 1-1 ড্র হয়েছে। তার আগে তো ভালো খেলা হয়েছে, 5-4 পিএসজি 5 আর বায়ার্ন মিউনিখের 4। তো ফাইনালের আগে সেমিফাইনাল। তো এরকম ফুল মুন হচ্ছে এরকম, লুন মানে চাঁদ, সেমি মানে হাফ চাঁদ। হ্যাঁ, সেমি লুনার এরকম দুটো কোষটাকে তোমরা জানো, যেটাকে বলে গার্ড সেল। হ্যাঁ, অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ বা ইংরেজিতে বলে গার্ড সেল। এদের মাঝখানে এই যে জায়গাটা, এটাকে বলে পত্ররন্ধ্র। আবার তোমরা এটাও হয়তো জানো যে গার্ড সেল বা সহকারী মানে তোমার রক্ষী কোষগুলোকে ঘিরে এরকম সহকারী কোষ থাকে। হ্যাঁ, পাতায় এরকম স্ট্রাকচার থাকে। পাতার এই যে রক্ষী কোষগুলাতে প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে পাতার যে বহিরাবরণ, ওটাকে তো এপিডার্মিস বলি, পাতার এপিডার্মিসের কোষগুলোতে কিন্তু সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে না। তাহলে পাতার এপিডার্মিসের কোষে সালোকসংশ্লেষণ হয় না, হয় কোথায়? এই যে রক্ষী কোষগুলোর মধ্যে, কারণ রক্ষী কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। কি পড়াচ্ছেন ভাইয়া? দুইটা এমসিকিউ, দুইটা জ্ঞানমূলক প্রশ্ন পড়েছি। মূলের আবরণ বা মূলের বহিরাবরণকে বলা হয় মূলত্বক বা এপিব্লেমা। কাণ্ড এর শাখা প্রশাখা বা পাতার বহিরাবরণকে বলা হয় এপিডার্মিস। কুল ভাইয়া। অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে এপিব্লেমা বা এপিডার্মিস কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট, একটাই লেয়ার। এবং কি কোষ দ্বারা নির্মিত? প্যারেনকাইমা কোষ দ্বারা নির্মিত। মূলত্বক বা কাণ্ডত্বকের যে প্যারেনকাইমা কোষ, এর সাথে উদ্ভিদের অন্যান্য প্যারেনকাইমা কোষের কোনো ফান্ডামেন্টাল পার্থক্য আছে? উদ্ভিদের অন্যান্য যে কোনো জায়গার প্যারেনকাইমা কোষ গোলাকার বা ডিম্বাকার হলেও আবরণের কোষ, কাণ্ডত্বক বা মূলত্বকের প্যারেনকাইমা কোষগুলো আয়তক্ষেত্রাকার এবং আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। কিন্তু প্যারেনকাইমা টিস্যুতে সাধারণত আন্তঃকোষীয় ফাঁক থাকে, এখানে থাকে না। কেন থাকে না এটাও বলেছি। প্যারেনকাইমা কোষে সর্বদাই ইউজুয়ালি ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, কিন্তু এই মূলত্বকেতেও ক্লোরোপ্লাস্ট না পাবা লিউকোপ্লাস্ট, আর কাণ্ডত্বকেও পাওয়া যায় না, ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না আর কি। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট ইউজুয়ালি কাণ্ড বা পাতার রক্ষী কোষগুলোতে পাওয়া যায়, রক্ষী কোষ। ভাইয়া এই যে এক্সেপশন বললেন, মানে এই যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না, আবার বললেন যে আয়তক্ষেত্রাকার আন্তঃকোষীয় ফাঁক নাই, এর বাইরে কি আর কিছু জানার দরকার আছে? এপিডার্মিস থেকে আছে। অধিকাংশ উদ্ভিদের বেলায় ত্বক এক স্তর, কিন্তু কিছু রেয়ার উদ্ভিদ আছে যাদের বেলায় ত্বক একাধিক সারির কোষ নিয়ে গঠিত। হ্যাঁ, এটা কিভাবে মনে রাখতে পারো? এটা মনে রাখার একটা নেমোনিক্স আছে, মনে রাখবা একটু। রাখিব আপন করে, তো রোমান্টিজম চলে আসছে, আবহাওয়া ভালো তো। রাখিব আপন করে, রাতে হচ্ছে রাবার, রাবার গাছ, রাবার। খতে হচ্ছে খেজুর। এই খেজুর ইংরেজি জানো? খেজুর ইংরেজি হচ্ছে ডেট। হ্যাঁ, অনলি ডেট ইন সাম অফ ইউর লাইফস। হ্যাঁ, ডেট খেজুরি আছে জীবনে, আর কিছু নাই ভাই। এত বড় অপমান ভাই। বট হচ্ছে বট, হবে গাড়ি বাড়ি নারী যাই হবে হবে, পড়ালেখা করো মন দিয়ে। বট, রাবার, খেজুর আর বট, নারী পুরুষ সব আর কি। আপন, হ্যাঁ, আপনের অতে হচ্ছে অসৎ, এটা গাছের নাম, বট গাছের মতোই দেখতে। পতে হচ্ছে পাকুড় গাছও ঠিক দেখতে বট গাছের মতোই। আর নতে কিছু নাই, কোরেতে হচ্ছে করবির বৈজ্ঞানিক নামটা মাঝে মধ্যে দেয় পরীক্ষা, নগ্রবীজি আবৃত্তিতেও পড়াই আমরা, নিরিয়াম ইন্ডিকাম। করবি ইন্ডিয়া থাকে, ইন্ডিকাম, নিরিয়াম ইন্ডিকাম। ভাই কি পড়াইতেছেন? রাখিব আপন করে, এটা শুনতে ভালোই লাগছে ভাই, কিন্তু কি পড়াইতেছেন আমি এটা বুঝতেছি না। রাখিব আপন করে হচ্ছে এমন কিছু উদ্ভিদের নাম মনে রাখার নেমোনিক্স, যে উদ্ভিদগুলার এপিডার্মিস মানে কাণ্ড বা পাতা বা তাদের শাখা প্রশাখার ত্বক একাধিক সারির কোষ নিয়ে গঠিত। তাহলে এপিডার্মিস এক না, একাধিক স্তর বিশিষ্ট। কারা? এইটা হচ্ছে এই উদ্ভিদগুলার, মানে এই রাখিব আপন করে রাবার, খেজুর, বট, অশ্বত্থ, পাকুড় আর করবী উদ্ভিদের কাণ্ড বা পাতার ত্বক এক স্তর না, একাধিক স্তর প্যারেনকাইমার কোষ নিয়ে গঠিত। অধিকাংশই মরুজ উদ্ভিদ, করবীয় মরুজ উদ্ভিদ। করবীরটা পরীক্ষা এমসিকিউতে বেশি আসে, করবী বানানে 3টা বর্ণ আছে, করব। করবীর পাতায় এপিডার্মিস 3 স্তর বিশিষ্ট, এটা আসে পরীক্ষায়। তাহলে করবীর এপিডার্মিস পাতার কয় স্তর বিশিষ্ট বললে অ্যান্সার করার 3 স্তর। ভাইয়া এগুলি তো সব এপিডার্মিসের কোষ একাধিক স্তর মনে রাখার নেমোনিক্স লিখলেন, একবার দুবার পড়লে হয়তো আমার হয়ে যাবে লিখলে। রাবার, খেজুর, বট, অশ্বত্থ, পাকুড় আর করবী। এমন কোন উদ্ভিদ কি আছে যে উদ্ভিদের মূল ত্বক মানে এপিব্লেমা একাধিক সারির কোষ নিয়ে গঠিত? হ্যাঁ আছে। কাহলা তারা ভাইয়া? মূল ত্বক। তাহলে মূল ত্বক বা এপিব্লেমা এইটা একাধিক সারির কোষ। হ্যাঁ, মানে এক স্তর না, একাধিক সারির প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। একাধিক সারির প্যারেনকাইমা আছে, এরকম কারা আছে ভাইয়া? এরকম কি কিছু আছে? আদৌ আছে। এরকম হচ্ছে মরুজ উদ্ভিদ। হ্যাঁ, এটার এক্সাম্পল হচ্ছে মরুজ উদ্ভিদ। এক্সাম্পল মরুজ উদ্ভিদের মূলে
যেমন তোমাদের হাসানের বইয়ে নাই, আজমল স্যারের বই আছে, দুইটা উদ্ভিদের নাম লিখে দিচ্ছি। মরুজ উদ্ভিদের মূল যেমন হচ্ছে অর্কিড, অর্কিড কিন্তু ইউজুয়ালি বেসিক্যালি মরুজ উদ্ভিদ। অর্কিড আর একটা উদ্ভিদের নাম হচ্ছে রাসনা, রাসনাও কিন্তু একটা মরুজ উদ্ভিদের নাম। অর্কিড আর রাসনা, অর্কিড এবং হচ্ছে রাসনা। স্লাইডটা কি জরুরি? খুব একটা জরুরি না, তবে আমার পরামর্শ থাকবে কেউ যদি মেমোরাইজ করে রাখতে পারো খুবই ভালো। কি পড়িয়েছি ভাইয়া? একাধিক সারির একাধিক স্তরের প্যারেনকাইমা কোষ থাকে এপিডার্মিসে। এরকম উদ্ভিদ কারা? মানে কাদের কাণ্ড বা পাতার ত্বকে এক সারি না, 2, 3, 4, 5 সারি প্যারেনকাইমা কোষ থাকে। রাখিব আপন করে রাবার, খেজুর, বট, অশ্বত্থ, পাকুড় আর কোরেতে করবি। করবিটা বেশি আসে, করবির পাতা 3 সারি কোষ নিয়ে গঠিত। ভাইয়া এমন কোন উদ্ভিদ কি আছে যেটা মূল ত্বক বা এপিব্লেমা একাধিক স্তরের প্যারেনকাইমা দ্বারা গঠিত? আছে। কারা? মরুজ উদ্ভিদের মূলগুলা। মরুভূমিতে অনেক তাপ, তো এক স্তর হলে আসলে কুলাইতে পারবে না এই গরমে। কারা এরা? যেমন দুইটা নাম বলেছি, অর্কিড আর রাসনা, অর্কিড আর রাসনা। ভাইয়া এপিডার্মিসের এই প্রিলিমিনারি কথা ছাড়া এপিডার্মিস থেকে আর কি কি জানতে হবে? জানতে হবে তোমার ফুল, হ্যাঁ, ফুল এবং ফল, বিভিন্ন রঙিন ফুল বা রঙিন ফল, ফুলের পাপড়ি, বৃতিতে আমরা হরেক রঙের রং দেখি। এত রং ফুলের, ফুল ফলের এত এত রঙের জন্য মানে ওদের যে আবরণী কোষগুলা, হ্যাঁ, ওখানে কি থাকে যে কারণে তো কালার হয়? ওখানে এক ধরনের বর্ণকণিকা থাকে, এটা নাম তোমরা হয়তো কেউ কেউ জানো, এটাকে আমরা বলি অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন এই নামটা আসবে। তাহলে ফুলের পাপড়ি বা ফলের বিভিন্ন রঙের জন্য দায়ী বর্ণকণিকা কোনটি বললে অ্যান্সার করে আসবে হচ্ছে অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিনটা যদি নিউট্রাল পিএইচে থাকে, আমরা জানি নিউট্রাল পিএইচ হচ্ছে 7, অ্যান্থোসায়ানিন নিউট্রাল পিএইচে থাকলে এটা ইউজুয়ালি বেগুনি কালার হয়, বেগুনি। আর যদি এটা 7-এর কম হয়, পিএইচটা যদি অম্লীয় হয়ে যায়, less than 7 পরিবেশে চলে যায় সাইটোপ্লাজমের ভেতরে কোষের, তাহলে অ্যান্থোসায়ানিনটা লাল রং ধারণ করে, লাল। লাল আমরা মনে রাখতাম অনিল, অনিল মানে অম্ল লিটমাস পেপারকে নীলকে লাল করে, লাস্টে অম্ল নীলকে লাল, নীলকে লাল। তাহলে অ্যান্থোসায়ানিনও সাথে নিচে গেলে লাল বর্ণ ধারণ করে। আর যদি ক্ষারীয় পরিবেশ পায় সাইটোপ্লাজমের সাথে বেশি হয়ে যায়, তাহলে অ্যান্থোসায়ানিনটা এটা হচ্ছে বা কি বর্ণ ধারণ করবে? নীল বর্ণ ধারণ করবে, নীল, লাল না, এটা হবে নীল। ওইটা আমি অনিল লিখে ফেলছি, এটা অনিল না লিখে, অনিল লিখে তো বুঝবা না, সাথে কম হয়ে গেলে এটা ফাইনালি হবে লাল, আর সাথে বেশি হয়ে গেলে এটা হবে হচ্ছে নীল। তাহলে ভাইয়া কোশ্চেন কি? কোশ্চেন বলেন, পড়ার অ্যাপ্রোচ হচ্ছে এরকম, একটা জিনিস যখন পড়বো, সিকিউ এর জন্য পড়লে তো মুখস্থ করবো, আর এমসিকিউ এর জন্য পড়লে কেমনে কোশ্চেন আসবে এটা জানে পড়বো। কোশ্চেন আসবে ফুলের পাপড়ি বা বৃতি বা ফলের বিভিন্ন রঙের জন্য দায়ী বর্ণকণিকা কোনটি? অ্যান্সার হচ্ছে অ্যান্থোসায়ানিন। ওকে ভাইয়া, অ্যান্থোসায়ানিন নিউট্রাল পিএইচে কি বর্ণ ধারণ করে? বেগুনি বা পার্পল। আর অ্যান্থোসায়ানিন অম্লীয় পরিবেশে কোষের মধ্যে যদি অম্লত্ব তৈরি হয়, পিএইচ সাথে নিচে নামতে থাকে, এটা কি বর্ণ ধারণ করবে? লাল বর্ণ। আর যেটাতে সাথে বেশি ক্ষারীয় পরিবেশ, এটাতে হচ্ছে তোমার নীল বর্ণ ধারণ করবে। এগুলাই অ্যান্থোসায়ানিন দিয়েই ফুলের এত 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 রং তৈরি হয় আর কি। ওকে ভাইয়া, বুঝলাম। তাহলে অ্যান্থোসায়ানিন থেকে কোশ্চেন আসলে পারবো। এবার আসো বুলিফর্ম কোষ, এটাও পরীক্ষায় অনেক আসে। বুলিফর্ম কোষ, কিছু কিছু উদ্ভিদের পাতায় এই বুলিফর্ম কোষ থাকে। পাতার মধ্যে এপিডার্মিস ছাড়া এরকম কিছু এক্সেপশনাল সেল থাকে, যেটাকে বলে বুলিফর্ম কোষ। তাহলে পাতার এপিডার্মিসে কিছু বিশেষায়িত কোষ, যাদেরকে আমরা বলছি বুলিফর্ম কোষ। আসে কি এমসিকিউতে? বুলিফর্ম কোষ কোথায় দেখতে পাওয়া যায়? মনে রাখবা ভাইয়া, শিখাইছিল অভাগাদেরকে বুলি করা হয়। তোমরা তো বুলি করা বুঝো বোধ হয়। বুলি করা মানে হচ্ছে পচানো। আমরা তো আসলে একটু পচাইতে পারলে ভালোই লাগে, হ্যাঁ, যে পচায় সে নিজের একটু হিরো হিরো ভাবে, ওরে পচাইলে মনে হয় জিতে গেলাম। কিন্তু আসলে বুলি করার ব্যাপারে উই শুড বি ভেরি কেয়ারফুল, কারণ কেউ যদি মনে কষ্ট পেয়ে যায়, সে হয়তো বলতেছে না, কিন্তু মানে এটা তার জন্য হয়তো সে ভালো লাগতেছে না। আমরা বন্ধু বান্ধবদের অনেক নাম দিই এটা সেটা, হ্যাঁ, কাইল্লা জাহাঙ্গীর, পেট মোটা বাচ্চু, এরকম কত রকমের নাম হয় না, বডি সোয়েল। তো এগুলো আসলে বলাটা আমার মতে খুব একটা ওয়াইজ না। আমরা অল্প বয়সে আমিও করে এসেছি এগুলো, পরে রিয়ালাইজেশন হয়েছে যে না থাক, আমি তাকে যে নামে ডাকতেছি তার হয়তো এটা ভালো নাও লাগতে পারে আর কি। তো বুলি করা, মনে রাখবা অভাগাদেরকে বুলি করা হয়, অভাগাদেরকে বুলি করা হয়। হ্যাঁ, অতে হচ্ছে আখ, অতে হচ্ছে আখ, ভতে হচ্ছে ভুট্টা, ভতে ভুট্টা, আর গতে হচ্ছে গম। হ্যাঁ, তাহলে কোশ্চেন আসবে এমসিকিউতে প্রায় আসে বুলিফর্ম কোষ দেখতে পাওয়া যায় কোথায়? অ্যান্সার হচ্ছে আখ, ভুট্টা আর গম। বুলিফর্ম কোষের কাজ কি? এরা পানি সঞ্চয় করে রাখতে পারে, পানি সঞ্চয়ের মাধ্যমে পাতার কোষের বিকাশে সাহায্য করে, পাতার কোষের বিকাশে সাহায্য করে। তাহলে পাতার কোষের বিকাশে সাহায্য করবে, পানি সঞ্চয় করে রাখতে পারে, এরকম কিছু কোষের নাম শিখে ফেলেছি আমরা। বুলিফর্ম কোষ কোথায় পাবো? অভাগা, আখ, ভুট্টা আর গম, আখ, ভুট্টা আর গম। এর বাইরে আর কি শিখবো ভাইয়া? সরিষা। সরিষা ইংরেজি কি তোমরা জানো? সরিষার তেলের যে ঝাঁঝালো গন্ধ, সরিষা ইংরেজি মাস্টার্ড, মাস্টার্ড অয়েল বলি আমরা, মাস্টার্ড। তাহলে সরিষা যে গোত্রের উদ্ভিদ, যেমন তোমাদেরকে আমরা নগ্নবীজ আবৃত্তিতে ফার্স্ট ইয়ারে পড়িয়ে এসেছিলাম যে জবা, ঢেঁড়স, এরা হচ্ছে মালভেসি গোত্রের। মালভেসি নাম তো শোনাই হোক নাকি, মালভেসি। আর এই যে ধান, গম, হ্যাঁ, তারপরে ভুট্টা, আখ, জব, বার্লি, খাদ্যশস্যগুলো কিন্তু পোয়েসি গোত্র। এই দুটো গোত্রের নাম আই এম এক্সপেক্টিং যে তোমরা শুনছো। সরিষার ফুল যদি কখনো দেখো, পড়ালেখা না করলে দেখবা পরীক্ষা হলে চোখে সরিষার ফুল দেখে না, হলুদ হলুদ ফুল। তো সরিষার ফুলে যেটা হয়, এই দূর থেকে যদি দেখো বা ছবি দেখলে বোঝা যায়, হ্যাঁ, এরকম ক্রসের মতো হয়, ক্রস, একটা ক্রসের মতো হয়, চারটা পাপড়ি এরকম ক্রসের মতো থাকে, হ্যাঁ, জিউসের সাইনের মতো, জিউসের যেমন 2 হাত 2 পা নিচে বেঁধে রাখছিল যেরকম হয়। তো এই সরিষার যে গোত্রটা যে ক্রসের মতো হয়, তো এই জন্য এটাকে আমরা বলি ক্রুসিফেরি গোত্র, ক্রুসিফেরি গোত্র। তাহলে সরিষা গোত্র বা আলিম স্যারের বলে লেখা আছে ক্রুসিফেরি গোত্র, এই জন্য এটাও লিখে দিলাম। সরিষা গোত্র বা ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদে পাতায়, পাতার মধ্যে, এখানেও পাতায়, পাতায় মাইরোসিন কোষ পাওয়া যায়। এটাও পরীক্ষায় প্রায় আসে, মাইরোসিন কোষ।
মাইরোসিন কোষ পাওয়া যায়। তাহলে কোশ্চেন আসবে কি জানো, যে মাইরোসিন কোষ দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? ঠিক এই কোশ্চেনটাই আসবে, মাইরোসিন কোষ দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে। মনে রাখবা সরিষা, মাস্টার্ড, মাইরোসিন, মাস্টার্ড এভাবে পড়বা যে মাইরোসিন কোষ দেখতে পাওয়া যায় মাস্টার্ড উদ্ভিদে, মানে কি সরিষা উদ্ভিদে। সরিষার গোত্রের নাম কি? ক্রুসিফেরি। তাহলে এভাবে আসতে পারে যে মাইরোসিন কোষ আছে পাতায় কোন গোত্রের উদ্ভিদে? মালবেসি, পোয়েসি না ক্রুসিফেরি? অ্যান্সার হচ্ছে ক্রুসিফেরি। অ্যান্সার কি ভাইয়া? ক্রুসিফেরি। এবার দেখো মূলত্বক এবং কাণ্ডত্বক। মূলত্বকের মধ্যে, মূলত্বকের বাইরে মানে এপিব্লেমার বাইরে কোনো কিউটিকলের আবরণ থাকে না, কিউটিকলের আবরণ নাই। কিন্তু কাণ্ডত্বক মানে পাতা বা শাখা প্রশাখা বা কাণ্ডের বাইরে, এপিডার্মিসের বাইরে মানে এপিব্লেমার বাইরে কোনো কিউটিকলের আবরণ থাকে না, কিন্তু কাণ্ডত্বকের বাইরে কিউটিকলের আবরণ থাকে। কিউটিকলের আবরণ থাকে, কিউটিকলের আবরণ থাকে। কেন ভাই একটু এক্সপ্লেন করে দেন। দেখো মূলে যদি কিউটিকলের আবরণ থাকতো, কিউটিকল চর্বি মূলত ফ্যাট, আমি আরো একটু ডিটেলসে যাচ্ছি, তাহলে ওই পানিকে রিপালশন করে, তেল তো লিপিড তো স্নেহ জাতীয় পদার্থ পানিতে অদ্রবণীয়। মূলে যদি সৃষ্টিকর্তা কিউটিকলের আবরণ দিয়ে দিতেন একদম বাইরে, মূলত্বকের বাইরে, তাহলে পানি শোষণ করতে পারতো না। কাণ্ডটাকে কিউটিকলের আবরণ দিছে, হ্যাঁ, কারণ কি? কারণ পানিটা, ভেতরের পানিটা যাতে বেরো যেতে না পারে, প্রশোধনের প্রক্রিয়া যাতে সব পানি বেরো না যায়। কিউটিকল দিয়েও কিছুটা প্রশোধন হয়, তোমরা জানো, সেটাকে আমরা ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন বলি। তাহলে হ্যাঁ, মূল ত্বকে কিউটিকল অনুপস্থিত, কারণ মূলে আসলে কিউটিকলের কোনো দরকার নেই, রাদার দেন মানে মূলত প্রশোধন কমানোর দরকার নেই, কারণ মূলত আর সূর্যের আলো পড়ে না, পত্ররন্ধ্র খুলবে না, ওখান দিয়ে বেরোনোর কিছু নাই। এই জন্য মূলে কিউটিকল নাই। মূলে কিউটিকল থাকলে আর অসুবিধা হতো, পানি পরিশোষণ ব্যাহত হতো। কাণ্ডে কিউটিকল থাকে কেন? এটা প্রোটেকশন দেয়, পানি যাতে সব বেরো যেতে না পারে, প্রশোধনের হারটা কমানোর জন্য। এখন এই কিউটিকল নিয়ে আমি দেখছি তোমাদের মধ্যে অনেক কনফিউশন। হ্যাঁ, আমি একটু দুইটা কিউটিকলই বুঝাই দিই। কিউটিকল ভার্সেস কিউটিকল, ভাই কি লাগাইলেন? কিউটিকল ভার্সেস কিউটিকল, ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস ক্যাপ্টেন আমেরিকা। ওই যে এন্ড গেমে যে দুই ক্যাপ্টেন আমেরিকা মারামারি করে না, আগেরটা পরেরটার সাথে, হ্যাঁ, ব্যাক টু দ্য ফিউচার, টাইম ট্রাভেল করে। তো কিউটিকল কিউটিকল দুইটাই কিউটিকল ভাই, দুইটাই কিউটিকল একই জিনিস কেমন হয়? হয় দেখো, উদ্ভিদের পাতার উপরে যে কিউটিকল থাকে, হ্যাঁ, এই যে বাম পাশে যে কিউটিকল লিখছি আমি, এই কিউটিকলটা থাকে কাণ্ড ত্বকে, কাণ্ড প্লাস পাতার উপরে থাকে, পাতার ত্বকের উপরে থাকে। বুঝলাম ভাইয়া। এই কিউটিকলটা আসলে কি দ্বারা নির্মিত ভাইয়া? এটা নির্মিত কিউটিন, নামটা দেখো কিউটিন, হ্যাঁ, কিউটিন প্লাস সুবেরিন। মেইনলি হচ্ছে কিউটিন, মেইনলি কিউটিন, এটার স্পেলিং হচ্ছে এরকম কিউটিন। এটা হচ্ছে এক ধরনের লিপিড, স্নেহ জাতীয় পদার্থ, লিপিড। তাহলে পাতা বা কাণ্ডের উপরের এই কিউটিকলের কাজ কি? প্রতিরক্ষা, সুরক্ষা, প্রতিরক্ষা বা প্রসাধনের হার কমানো, প্রসাধনের হার কমানো। বুঝলাম ভাইয়া, এখন ক্লিয়ার হয়েছে। পাতা বা কাণ্ডের ত্বকে যে কিউটিকল থাকে, এই কিউটিকলটা কি আমি বুঝছি, এটা আসলে এক ধরনের চর্বি, লিপিড, স্নেহ জাতীয় পদার্থ, যেটা থেকে সুরক্ষা দেয় এবং এটা হচ্ছে প্রসাধনের হারটা কমায়। ওই কিউটিকল কি ভাইয়া? ওই কিউটিকল তো ওই চেনা চেনা লাগতেছে, ঘাসফড়িং পড়ার সময় পড়ছি না? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে থাকে, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, যেমন ঘাসফড়িংয়ের বহিকঙ্কাল, তাহলে আর্থ্রোপোডার বহিকঙ্কালে থাকে, উদ্ভিদেও থাকে, হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার, এই কিউটিকল উদ্ভিদেও থাকে। আর্থ্রোপোডা পর্বের বহিকঙ্কাল আর ছত্রাকের কোষ প্রাচীরে, ছত্রাকের কোষ প্রাচীরে থাকে। ছত্রাকের কোষ প্রাচীর অবশ্য সরাসরি থাকে না, একটু ঘুরায় থাকে। ভাইয়া এই কিউটিকলটা কি দ্বারা নির্মিত? এই কিউটিকলটা কাইটিন দ্বারা নির্মিত, কাইটিন। হ্যাঁ, পোলাপাইন একটু সব একই রকম লাগে। কিউটিন, এটার উচ্চারণ কিন্তু কিউটিন, কিউট, কুটুকুটু, কিউটিন। আর এটা কিন্তু কাইটিন, হ্যাঁ, কাইটিন। ভাইয়া এই কাইটিনটা আসলে কি? কাইটিনটা হচ্ছে এক ধরনের হেটারো পলিস্যাকারাইড, হেটারো পলিস্যাকারাইড। আমরা জানি কার্বোহাইড্রেট হতে গেলে মূলত তিনটা জিনিস লাগে, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কিন্তু এই কাইটিন হচ্ছে এক ধরনের নাইট্রোজেন ঘটিত, মানে ওই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো আছেই, এর বাইরে ভিন্ন ধর্মী হিসেবে নাইট্রোজেন আছে। হোমো মানে একই রকম, হেটার মানে ভিন্ন, তাহলে ওই কার্বন হাইড্রোজেনের সাথে ভিন্ন কি জিনিস আছে? নাইট্রোজেন। তাহলে কাইটিন এক ধরনের নাইট্রোজেন ঘটিত হেটারো পলিস্যাকারাইড, এগুলো কোষাসন চ্যাপ্টার আছে। আর কাইটিন এটা এটা আসলে কি দ্বারা তৈরি হয়? মানে এটা তো একটা পলিমার, পলিস্যাকারাইড, অনেকগুলো মিলে হয়েছে। তাহলে এটা একটা কোনো মনোমার আছে, পলিমার আর মনোমার তো বুঝো। ইথিলিনের অনেকগুলো অণু মিলে হয় পলিইথিলিন, আমরা আদর করে বলি পলিথিন। তাহলে এখানে পলিথিন বা পলিথিলিন হচ্ছে পলিমার, আর ইথিলিনটা হচ্ছে তার মনোমার, মানে অনেকগুলো ইথিলিন দিয়ে পলিমারটা হয়েছে, পলিথিলিন হয়েছে। তো কাইটিন তো পলিমার, এটার মনোমার কি? এটাও তোমাদের বই আছে। কাইটিনের মনোমার হচ্ছে, কাইটিনের মনোমার হচ্ছে, মনোমার হচ্ছে গ্লুকোজ অ্যামাইন, গ্লুকোজ অ্যামাইন, গ্লুকোজ অ্যামাইন। বুঝলাম ভাইয়া, না বুঝলেও চলতো এত কিছু, জাস্ট তোমরা একটু কিউরিয়াস থাকো, এই জন্য এই চ্যাপ্টারে পড়া এতটুকুই, যে কাণ্ড বা পাতার বহিরাবরণে কিউটিকলের আবরণ থাকে, যেটা প্রসাধনের হার কমায়। এই কিউটিকলটা মূলত কিউটিন আর সুবেরিনের তৈরি, এরা স্নেহ জাতীয় পদার্থ। দ্যাটস ইট, এতটুকুই। এর সাথে যেহেতু কথাগুলো বারবার আসে, এই জন্য একটু বলে দিলাম। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিকঙ্কালে থাকে কিউটিকল, ছত্রাকের কোষ প্রাচীরেও থাকে কাইটিন। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বহিকঙ্কাল, কাঁকড়া, চিংড়ি, লবস্টার, বড় বড় চিংড়িকে লবস্টার বলে। বা হচ্ছে তোমার এই ছত্রাকের কোষ প্রাচীর যে কাইটিন, এই কাইটিন এটা কোনোভাবেই চর্বি না, এটা এক ধরনের শর্করা। কি ধরনের শর্করা? এটা একটা হেটারো পলিস্যাকারাইড। এখানে ভিন্নধর্মী হিসেবে কি থাকে? নাইট্রোজেন থাকে। কি থাকে? গ্লুকোজ অ্যামাইন, ওই যে গ্লুকোজ একটা হাইড্রোক্সিল মূলক, অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, NH2, এই জন্য নাইট্রোজেন চলে আসে। খুব জরুরি না, এতটুকু জানলেই হবে আর কি। হ্যাঁ, মূল ত্বকে কিউটিকল থাকে, কাণ্ড ত্বকে কিউটিকল থাকে, মূল ত্বকে থাকে না, কাণ্ড ত্বকে থাকে। আর একটু খেয়াল করো, মূল রোমের কোষগুলা পরিবর্তিত হয়ে, হ্যাঁ, মূল রোমের কিছু কোষ থেকে এরকম এককোষী লম্বা একটা জিনিস তৈরি করে, এটাকে বলে মূল রোম, মূল রোম। হ্যাঁ, মূল রোম, এরকম এককোষী যে লম্বা সুতার মতো জিনিস, এটাকে আমরা বলছি মূল রোম। আর কাণ্ড ত্বকের বেলায়, হ্যাঁ, কাণ্ড ত্বকের বেলায় ওর কিছু কোষ থেকে এরকম তৈরি হয় বহুকোষী কাণ্ডরোম, বহুকোষী কাণ্ডরোম।
তাহলে ভাই এখান থেকে আরো একটা কথা শিখলা যে মূল ত্বকের কোষ থেকে তৈরি হতে পারে মূলরোম, কাণ্ড ত্বকের কোষ থেকে পরিবর্তিত হয়ে তৈরি হতে পারে কাণ্ডরোম। কাণ্ড ত্বকে যেহেতু কিউটিকল থাকে, তাহলে মূল রোমের উপরে কোনো কিউটিকলের আবরণ না থাকলেও কাণ্ডরোমের উপরে কিন্তু কিউটিকলের আবরণ থাকবে। এখন তোমাদের মাথায় অনেক কোশ্চেন যে মূল রোম কেন এককোষী হইলো, কাণ্ডরোম কেন বহুকোষী হইলো। ভাই দেখো, মূল রোমের মেইন কাজ হইতেছে পানি পরিশোষণ করা। তোমরা মূলরোম দেখছো সবাই, গাছের মূল উঠাইলে চিকন সুতোর মতো লম্বা লম্বা দাড়ির মতো কিছু জিনিস থাকে, এগুলো হচ্ছে মূলরোম। কাণ্ডরোমও দেখছো তোমরা, এখন তো বাজারে প্রচুর ঢেঁড়স পাওয়া যায়, দেখবা কচি ঢেঁড়সের গায়ে সাদা সাদা ছোট ছোট কাটা কাটা থাকে। লাউ কুমড়া শাক ভ্যানে করে বিক্রি করে, দেখবা লাউ লাউ শাকের ডাটা গায়ে দেখবা ছোট 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 কাটা 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 থাকে। জবা ফুলের গোড়া দেখবা কাটা কাটা সাদা সাদা থাকে, ওগুলো হচ্ছে কাণ্ডরোম। তাহলে মূলরোম এটা যদি বহুকোষী হইতো, এক কোষ থেকে আরেক কোষে পানি যাইতে পানি শোষণ করতে অনেক প্যারা হইতো, এই জন্য সৃষ্টিকর্তারা এককোষী বানাই দিত, দাম করে পানি ঢুকাই ফেলবে বডির মধ্যে উদ্ভিদের। তাহলে মূলরোমের কাজ হচ্ছে পানি শোষণ করা। এখানে কিউটিকল দিলে পানি ঢুকতেই পারতো না, চর্বি ওটা পানি বিকর্ষণ করে দূরে সরাই দিত পানিতে। তাহলে মূলরোম এককোষী, এটা কিউটিকল বিবর্জিত। কিন্তু কাণ্ডরোম সর্বদাই বহুকোষী, কিছু ক্ষেত্রে এক্সেপশন হতে পারে। এই জন্য মূলরোম সর্বদাই এককোষী, কাণ্ডরোম সাধারণত মোস্ট অফ দ্য টাইম হচ্ছে বহুকোষী। এবং কাণ্ডরোমের বাইরে কিন্তু হচ্ছে তোমার কিউটিকলের আবরণ থাকে। বা কাণ্ডরোমের কাজ কি? কাণ্ডরোমের কাজ হলো সুরক্ষা দেওয়া। হ্যাঁ, কিছু কাণ্ডরোম থেকে দেখা যায় বিষাক্ত আঠালো পদার্থ খরিত হয়, যেটা দিয়ে পোকামাকড় বা অন্যান্য প্রাণীকুলের হাত থেকে উদ্ভিদ রক্ষা পায়। ঠিক আছে, তাহলে এটা পানি শোষণ করলো, এটা হচ্ছে সুরক্ষা দিল, পোকামাকড় বা অন্যান্য পতঙ্গ বা প্রাণীকুলের হাত থেকে রক্ষা পেলো বিভিন্ন রাসায়নিক পদার্থ খাওয়ানোর মাধ্যমে কাণ্ডরোম। ভাইয়া কি পড়াচ্ছেন আর কোন টপিকে ছিলাম? মোটামুটি এপিডার্মিসের মধ্যে সবই বলে ফেলছি, একটা দুইটা বলি নাই, বাকি ওইটা একটু বলে এপিডার্মিসটা শেষ করে দিব। সেটা হচ্ছে এপিডার্মিসে তোমার কর্ক এবং সিলিকা কোষ। সিলিকা, তোমরা উদ্ভিদের সাহিত্য শুরু করছো আমি জানি, ওখানে ওই যে ঘাস জাতীয় উদ্ভিদের বেলায় উপকারী মৌল ছিল সিলিকন, সিলিকন ডাইঅক্সাইড। হ্যাঁ, তাহলে কর্ক এবং সিলিকা পাওয়া যায় ঘাস, ঘাস দন্ত স, সিলিকা দন্ত স, ঘাস আর নলখাগড়া, নলখাগড়া, ঘাস আর নলখাগড়াতে তোমার কর্ক এবং সিলিকা কোষ পাওয়া যায়। হ্যাঁ, কর্ক এবং সিলিকা কোষ। সাইকাস, সাইকাস পাইনাস, এগুলো সব উদ্ভিদের নাম। আর ঘাস আসাস, সাইকাস পাইনাস ঘাস, এগুলার পাতায় জমা হয় লিগনিন, লিগনিন জমা হয়, লিগনিন। আমরা কি পড়ছিলাম টপিকটা আবার একটু শুরু থেকে বলে দিলে তাহলে তোমাদের এখন রিলেট করতে সুবিধা হবে। আমরা পড়ছিলাম টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র কয় প্রকার? এপিডার্মাল টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র আজকের ক্লাসের বিষয়বস্তু। এখানে আমরা 4টা টপিক পড়বো। সবার আগে পড়বো এপিডার্মিস, তারপরে পড়বো এপিডার্মিসের কিছু উপবৃদ্ধি, আর এপিডার্মিসের মধ্যে কিছু ছিদ্র। 2 ধরনের ছিদ্র আছে, পত্ররন্ধ্র আর পানিপত্ররন্ধ্র। আমরা এপিডার্মিস অংশটুকু পড়ে ফেলেছি। এপিডার্মিস অংশ থেকে আমরা কি কি শিখেছি? মূলের বহিরাবরণকে কি বলে? এপিব্লেমা বা মূলত্বক। কাণ্ডের বহিরাবরণকে কি বলে, বা পাতার বহিরাবরণকে কি বলে? এপিডার্মিস বা কাণ্ডত্বক। কুল কুল ভাইয়া, মূলত্বক বা কাণ্ডত্বক, এপিব্লেমা বা এপিডার্মিস সাধারণত কয় স্তর বা কয় সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত? এক সারি। এই প্যারেনকাইমা কোষগুলোর সাথে অন্য বডির প্যারেনকাইমা কোষের পার্থক্য কি? এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই, এরা হচ্ছে গোলাকার না হয়ে এরা হয় হচ্ছে আয়তক্ষেত্রাকার। এবং অন্য প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকলেও এপিব্লেমা বা এপিডার্মিসের প্যারেনকাইমা কোষের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। হ্যাঁ, এখানে কোনো ক্লোরোপ্লাস্ট না থাকলে পাতার তেলে ক্লোরোপ্লাস্ট থাকে সাধারণত কোন কোষে? সেটা থাকে ওই যে স্টোমাটা, পত্ররন্ধ্রের পাশে রক্ষী কোষের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। এর বাইরে অধিকাংশ উদ্ভিদের বেলায় ত্বক এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হলেও দেয়ার আর ফিউ এক্সেপশনস। আমরা মনে রাখার জন্য একটু সাহিত্যিক ভাব নিয়ে একটু ইমোশনাল কবিতা বানাইছি, রাখিব আপন করে। রাবার, খেজুর, বট, অশোত, পাকুড় আর করবি, এই উদ্ভিদগুলোর এপিডার্মিস একাধিক সারির কোষ দ্বারা গঠিত। মানে ওখানে এপিডার্মিস যেটা কাণ্ড বা পাতার ত্বক এক সারি প্যারেনকাইমা না, 2-3 সারি প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত। যেমন করবি, করবি মানে 3টা বর্ণ কর ব, এটার পাতা 3 সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর কিছু উদ্ভিদ আছে যাদের মূল ত্বক এপিব্লেমা একাধিক সারি কোষ দ্বারা গঠিত। কারা তারা? যেমন মরুজ উদ্ভিদ, যেমন অর্কিড এবং রাসনা, দুইটাই মরুজ উদ্ভিদ। হ্যাঁ, অর্কিড এবং রাসনার মূল ত্বক একাধিক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই ছাড়া আর কি এক্সেপশনাল তথ্য আমাদের পরীক্ষার জন্য জানার দরকার আছে? এপিডার্মিসে ফুল এবং ফলের ত্বকে বিভিন্ন হরেক রঙের জন্য কোন বর্ণকণিকা দায়ী? বললে অ্যান্সার অ্যান্থোসায়ানিন। নিউট্রাল পিএইচে অ্যান্থোসায়ানিন কি বর্ণ সৃষ্টি করবে? পার্পল বা বেগুনি, হোয়াটএভার, বাংলায় বেগুনি, ইংরেজিতে পার্পল। অ্যান্থোসায়ানিন অম্লীয় পরিবেশে কি বর্ণ তৈরি করবে? লাল। ক্ষারীয় পরিবেশে তৈরি করবে নীল। কুল কুল ভাইয়া। বুলিফর্ম কোষ থাকে কিছু পাতার এপিডার্মিসের মাঝখানে মাঝখানে পানি সঞ্চয় করে পাতার বিকাশ করার জন্য এক ধরনের এক্সেপশনাল সেল থাকে, দে আর কল্ড বুলিফর্ম সেল। বুলিফর্ম কোষ কই পাবো? অভাগাদেরকে বুলি করা হয়, অভাগা। অতে কি? আখ, ভুট্টার গম, আখ, ভুট্টার গম। সরিষা ইংরেজি কি? মাস্টার্ড। তাহলে মাইরোসিন কোষ। সরিষা কোন গোত্রের উদ্ভিদ? ক্রুসিফেরি। তাহলে ক্রুসিফেরি গোত্রের সরিষা উদ্ভিদে আমরা কি কোষ পাবো? মাইরোসিন কোষ পাবো, মাইরোসিন কোষ পাবো। এরপরে বলেছি মূল ত্বকে কিউটিকল কখনোই থাকে না, মূল ত্বক থেকে বের হয় হচ্ছে মূল রোম, যেটা দিয়ে উদ্ভিদ পানি পরিশোষণ করে। কাণ্ড ত্বকে সবসময় কিউটিকল থাকে, এবং কাণ্ড ত্বক থেকে যদি কাণ্ডরোম বের হয় সেটা সাধারণত বহুকোষী হয়। মূল রোমের কাজ পানি পরিশোষণ করা, কাণ্ডরোমের কাজ হচ্ছে প্রতিরক্ষায় নিয়োজিত হওয়া, পোকামাকড়, প্রাণীকুল, বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ করা হচ্ছে কাণ্ডরোমের কাজ। এই তো ভাইয়া, কর্ক এবং সিলিকাস, ঘাস দন্তস্ব, সিলিকা দন্তস্ব, ঘাস এবং নলখাগড়া, ওই যে নলখাগড়া, ওই আগাছার মতো ঘাস এবং নলখাগড়াতে ওদের এপিডার্মিসে কর্ক এবং সিলিকা কোষ পাওয়া যায়। আর সাইকাস, পাইনাস আর ঘাস, এগুলার পাতায় জমতে দেখা যায় লিগনিন। বোনাস টপিক, কিউটিকল ভার্সেস কিউটিকল। পাতায় যে কিউটিকলটা থাকে এটা নির্মিত হয় কিউটিন দিয়ে এবং সুবেরিন দিয়ে, এরা হচ্ছে চর্বি, এরা প্রসাধনের হার কমায়, সুরক্ষার কাজে নিয়োজিত। আর পতঙ্গের বহিকঙ্কালে বা ছত্রাকের কোষ প্রাচীরে থাকে কিউটিকল, ওই কিউটিকলটা নির্মিত হয় কাইটিন দিয়ে। কাইটিন কোনো চর্বি না, কাইটিন একটা ভিন্নধর্মী হেটারো পলিস্যাকারাইড। কি গঠিত? নাইট্রোজেন গঠিত হেটারো পলিস্যাকারাইড। কাইটিনের মনোমার কি? অ্যান্সার হচ্ছে গ্লুকোজামাইন, গ্লুকোজামাইন। হ্যাঁ, তাহলে দেখো আমরা তো সব পড়ে ফেলেছি মোটামুটি। আসলেই ভাইয়া চাপাবাজি করলাম না, এগুলো বই আছে, একটু দেখে নাও। ত্বকীয় টিস্যুতন্ত্রের আমরা মেইনলি 3 ভাগ করে পড়বো। এপিডার্মিস, যেটা পড়ানো শেষ আমার, এরপরে পড়বো এপিডার্মাল উপবৃদ্ধি, আর লাস্টে পড়বো হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। হ্যাঁ, ওকে ভাইয়া, দেখো আমি যা পড়াইছি সব ঠিকঠাক আছে কিনা? এপিডার্মিস
এপিডার্মিসের কোষগুলো সাধারণত আয়তাকার অতি ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে, এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, কিন্তু এদের মাঝখানে মাঝখানে পত্ররন্ধ্র বা সেকেন্ডারি বৃদ্ধির সময় ফেটে গিয়ে লেন্স আকৃতির ফুটা তৈরি হয়, ছিদ্র, যেটাকে বলে লেন্টিসেল, তোমরা নাম শুনছো, লেন্টিকুলার প্রশোধন। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে পত্ররন্ধ্র দিয়ে প্রশোধন হয়, 90 থেকে 95% অলমোস্ট। ফার্ন বা জলজ উদ্ভিদের বা ছায়াপ্রিয় উদ্ভিদের কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, এটা এক্সেপশনাল। নর্মালি এপিডার্মিসের কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু ফার্ন, কিছু জলজ উদ্ভিদ যারা সূর্যের আলো খুব একটা পায় না, পানির নিচে পানির মধ্যে থাকে, বা ছায়াপ্রিয় উদ্ভিদ সূর্যের আলো পছন্দ করে না, এদের দেখা যায় তখন বাধ্য হয়েই ক্লোরোপ্লাস্ট রাখতে হয়, কারণ এত কম সূর্যের আলোতে ওরা চাইলেও শুধু রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট দিয়ে খাবার তৈরি করতে পারে না, এই জন্য খুব জরুরি না, খুব জরুরি না। ফার্ন, জলজ উদ্ভিদ এবং কিছু ছায়াপ্রিয় উদ্ভিদের এপিডার্মিসের কোষে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। তবে এটা গতবার চিটাগং বোর্ডে এসেছিল বোধহয়, একটা সৃজনশীল কোশ্চেন, 99% বলে পাইনি, জানেই না, পারেও নাই, সব জিনিসপত্র পারেও নাই। সাধারণত রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, এই ক্লুটা ছিল গতবারের আর কি। আর এপিব্লোমাতে তো লিউকোপ্লাস্ট থাকে, হ্যাঁ, এপিব্লোমে লিউকোপ্লাস্ট থাকে। আর জলজ উদ্ভিদের বেলা আমরা বলেছি, জলজ বা ছায়াপ্রিয় উদ্ভিদে অনেক সময় ক্লোরোপ্লাস্ট থাকতেও পারে। মূলের বহিরাবরণকে এপিব্লোমা বলে, এখান থেকে এককোষী মূলরম উৎপত্তি লাভ করে, এগুলো আমরা পড়ে ফেলেছি অলরেডি। সাইকাস, স্পাইনাস আর ঘাস, এইগুলার পাতায় জমা হয় লিগনিন। মিউসিলাস, এটা নগ্নবীজ একটু একটু পড়ে এসেছিল বোধহয় তোমরা, এই যে ঢ্যাঁড়স ভর্তা করলে দেখবা আঠা 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 আঠা, ঝোল করলে আঠা 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 আঠা। তারপরে ধরো জবা ফুল দেখবা যে বৃত্তি ধরলে একটু পিচ্ছিল পিচ্ছিল হয়, এগুলো হচ্ছে মিউসিলাস। ওই যে এপিডার্মিসের কোষগুলো থেকে এই মিউসিলাস রস ক্ষরণ হয়। হ্যাঁ, তাহলে মিউসিলাস মালভেসি গোত্রের উদ্ভিদে পাবো, জবা, ঢ্যাঁড়স, এগুলো এই যে পাতার ত্বকে জমা হয়। হ্যাঁ, পাতার ত্বকে একজন আঠালো পিচ্ছিল তরল। ফুলের পাপড়ি এবং ফল ত্বকে থাকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক। এপিডার্মাল কোষগুলার আমরা বলেছি যে এটা প্রাচীর পাতলা, কিন্তু বাইরের দিকে এই যে দেখো মানে পাশে এবং ভেতরের দিকে পাতলা হলেও বাইরে কিউটিনাস সুবেরিন মিলে তৈরি করে কিউটিকল, একটু আগে পড়েছি আর কি। হ্যাঁ, তাহলে কিউটিকল নির্মিত হলো কিউটিনাস সুবেরিন দিয়ে, দুইটাই আমরা বলেছি চর্বি জাতীয় পদার্থ। কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত, কিন্তু কাণ্ডের ত্বকে উপস্থিত বা পাতা ত্বকে উপস্থিত। কোনো উদ্ভিদে কিউটিকলের উপরে পাতায় আবার আরো একটা এক্সট্রা মোমের লেয়ার থাকে, যেমন কচু পাতার উপরে পানি দেখছো কখনো বৃষ্টির পরে? দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, অনেকে বলে জীবন হচ্ছে কচু পাতার উপরে পানির মতো। কচু পাতার উপরে পানি, এই মোম থাকার কারণে দেখা যায় পানি স্থির থাকে না, এরকম ঘুরতে থাকে, এবং মোম তো পানিতে অদ্রবণীয়। কচু পাতার ভিজলেও পানিতে, মানে ওই পানিতেও ভিজে না। হ্যাঁ, দেখবা যে শুকনা থাকে, যতই বৃষ্টি হোক কচু পাতার উপরে পুরোটা শুকনা, এবং ওই পানি এরকম ঘুরঘুর ঘুরঘুর আছে, কারণ মোমের আস্তরণ। কিউটিকলের উপরে পাতায় আবার এক্সট্রা মোমের আবরণ থাকে কোন উদ্ভিদে, বলে অ্যান্সার করে হচ্ছে কচু। এমসিকিউতে এইটা খুব ইম্পর্টেন্ট, 100%। এই যেগুলা, হ্যাঁ, সচরাচর এপিডার্মিস থেকে এই তিনটা জিনিসই আসে খালি পরীক্ষায়। মাইরোসিন, মাস্টার্ড মানে সরিষা গোত্রের পাবা। সরিষা গোত্রের আর দুটো উদ্ভিদের নাম আছে, এই দুটো যদি পড়তে পারো ভালো, খুব জরুরি না। সরিষার দিয়ে পড়বা রাই আর মূলা। সরিষা তেলের যেমন উগ্রগন্ধ, মূলাও উগ্রগন্ধ একটু। হ্যাঁ, সরিষা, রাই আর মূলা। করকার সিলিয়ানা, এটা হবে সিলিকা কোষ, এটা পাবা হচ্ছে ঘাস আর নল খাগড়া। আর সবচেয়ে বেশি আসে এটা বুলিফর্ম কোষ পাবা হচ্ছে আখ, ভুট্টা আর গমের পাতায়। ভাইয়া, এই যে এপিডার্মিস পড়াইলেন আপনি, এটার কাজ কি? দেখো, এপিডার্মিসের কাজ হলো অভ্যন্তরীণ অংশ, ভেতরের অংশকে সুরক্ষা দেওয়া। হ্যাঁ, এরপরে দেখো যে বিভিন্ন পোকামাকড় পতঙ্গের হাত থেকে রক্ষা করা। আবার এই যে দেখো পানি সঞ্চয় করে রাখতেছে বুলিফর্ম কোষ, তাহলে পানির অপচয় রোধ করতেছে। মোমের আবরণ পড়তেছে কচুর পাতায়, যেটা ছত্রাকের আক্রমণ রোধ করতেছে। এপিডার্মিসের মাঝখানে যে স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকে, এগুলো দিয়ে কি হয়? গ্যাসের আদান প্রদান হয়। যদি এপিডার্মিসের কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, ইউজুয়ালি তো থাকে না, থাকলে এটা খাদ্য তৈরি করতে পারবে। মূলরম পানীয় খনিজ লবণ শোষণ করবে, বুলিফর্ম পাতার বিকাশ ঘটাবে। হ্যাঁ, এপিডার্মিসের কোষগুলো প্যারেনকাইমা, নরমালি বিভাজিত হয় না, স্থায়ী টিস্যু তো। কিন্তু এই যে গতদিন পড়ছিলাম ঝড় ভেঙে গেছে, দাও দিয়ে কোপ দিছো, লিওনার্দো ভিঞ্চির মতো শিল্পচর্চা করছো, হার্ট অ্যাটাকে রাখছো, তখন তো এই এপিডার্মিসের স্থায়ী টিস্যুর কোষগুলো বাধ্য হয়ে বিভাজিত হতে হয়। এটাই বলছে যে প্রয়োজনে এই এপিডার্মিসের প্যারেনকাইমা কোষগুলোও কিন্তু বিভাজিত হয়ে যে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি করতে পারে। এর মধ্যে সঞ্চিত খাদ্য, পানি, বর্জ্য পদার্থ এগুলো জমা থাকে। এই হলো মোটামুটি কাজগুলো আর কি। আমাকে একটু ইনবক্সে লিখে জানাবা। আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র, আজকের ক্লাস হচ্ছে মূলত এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে। এপিডার্মাল টিস্যুতন্ত্রকে আমরা 3 ভাগ করে শিখবো। প্রথম ভাগ হচ্ছে এপিডার্মিস, এরপরে পড়বো আমরা এপিডার্মাল উপবৃদ্ধি, তারপরে পড়বো এপিডার্মাল রন্ধ্র। মেইনলি এপিডার্মাল রন্ধ্র থেকেই সিকিউর কোশ্চেনগুলো হয়। এপিডার্মিস থেকে আমি যা পড়াইছি এখান থেকে সিকিউতে কোশ্চেন হয় না, এখান থেকে কোশ্চেন হয় এমসিকিউতে। এপিডার্মিসের এতক্ষণ ধরে যত আলোচনা যা শুনছো, এগুলো সব এমসিকিউ ওরিয়েন্টেড পড়ালেখা, সিকিউতে আসে না। যা পড়াইছি সবকিছু বুঝছো কিনা বা মুখস্থ হয়েছে কিনা একটু ইনবক্সে লিখে জানাও। ওকে, উৎস ক্লিয়ার, ফারজানা ক্লিয়ার, ওকে, সাদিয়া ক্লিয়ার, শবনম ক্লিয়ার, প্রাপ্তি ক্লিয়ার, শাবাশ, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা ছোট্ট একটা নামাজের ব্রেক নিই, নামাজের পরে আমরা বাকি অংশটা পড়ে ফেলবো। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 5টা 20। আজকাল চুল পড়ে যাচ্ছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছে, পিআরপি নিচ্ছে, এই সেই। হ্যাঁ, যারা শুধু চুল নিয়ে কাজ করে ডাক্তারদের মধ্যে, তাদেরকে আমরা বলি ট্রাইকোলজিস্ট। হ্যাঁ, ট্রাইকো মানে চুল। তাহলে এপিডার্মিসের উপবৃদ্ধি, এপিডার্মিসের ত্বকের কোষগুলা থেকে গায়ের লোমের মতো কিছু যদি বের হয়, তখন সেটাকে আমরা বলবো লোম না, রোম, বা ইংরেজিতে বলবো হেয়ার বা ট্রাইকোম। অলরেডি ইউ নো দ্যাট মূল ত্বকের কোষ থেকে বের হবে মূল রোম, যেটা সর্বদাই এককোষী, যেটা কিউটিকল বিবর্জিত, যেখানে কিউটিকল থাকে না, যেটা কাজ হচ্ছে পানি ও খাদ্য লবণ শোষণ করা মূল থেকে। ভাইয়া, কাণ্ডরোম যদি থাকে সাধারণত বহুকোষী, সর্বদাই কিউটিকল যুক্ত, এবং কাণ্ডরোমের কাজ হচ্ছে প্রতিরক্ষা দেওয়া বিভিন্ন ধরনের কেমিক্যাল ক্ষরণ করার মাধ্যমে। দেখো অলরেডি আমরা পড়ে ফেলেছি রোম, তাহলে মূল রোম এটা পানি শোষণ করে। কাণ্ডরোম দেখো যে বিভিন্ন প্রকার আঠা, গদ, বিষাক্ত পদার্থ ক্ষরণ করে উদ্ভিদকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। অনেক সময় কাণ্ডরোমের কোষগুলোতে পানি সঞ্চিতও থাকতে পারে আর কি। তাহলে রোম গেল, এপিডার্মাল উপবৃদ্ধির মধ্যে রোম গেল। এবার আসো তোমার শল্ক। শল্কটা কি ভাই, এটা একটু বুঝাই দেন তো। শল্ক হচ্ছে, ধরো এটা একটা গাছ, হ্যাঁ, এই গাছের এইটা হচ্ছে ধরো সেই কাণ্ড, এই জায়গাটা আমি একটু ধরো এভাবে আঁকছি, কাণ্ডের এপিডার্মিসের কোষ এগুলা ধরো। হ্যাঁ, এখান থেকে ধরো বেশ কিছু কোষ মিলে, হ্যাঁ, এরকম হয়ে গেছে, ধরো যেরকম এই যেরকম, এটার মধ্যে অনেক কোষ আছে, অনেকগুলা কোষ আছে এরকম।
তাহলে এই যে এপিডার্মিসের যে উপবৃদ্ধিটা, এটাকে আমরা ইংরেজিতে বলবো শল্ক, বা এটা ইংরেজিতে বলবো স্কেল, বাংলায় বলবো শল্ক। এটা আসলে কি, কনসেপশনটা কি? এটা হচ্ছে বহুকোষী কাণ্ডরোম। হ্যাঁ, কাণ্ড থেকে আসবে এবং একটা অনেকগুলো কোষ মিলে, তাহলে বহুকোষী কাণ্ডরোম যেটা রূপান্তরিত হয়ে অনেকগুলো কোষ মিলে খুবই পাতলা একটা ছাতার মতো, হ্যাঁ বই বলা আছে ঝিল্লি সদৃশ, কিন্তু আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিলাম এটা একটা ছাতার মতো হয়, এরকম পাতলা ঝিল্লি সদৃশ এই যে রোমটা, এটা এক ধরনের রোম, এটাকে আমরা বলছি শল্ক বা স্কেল। বা এটা হয়ে ফায়দা কি, লাভটা কি? যখন সূর্যের আলো পড়ে, হ্যাঁ, তখন সূর্যের আলোর প্রভাবে ওই যে নীল আলো দিয়ে পত্ররন্ধ্র খুলে, তোমরা জানো। তো এইরকম শল্ক বা স্কেল যদি অনেকগুলো থাকে, তাহলে ওই যে রক্ষী কোষ পর্যন্ত তোমার ওই আলোটা আর পৌঁছাতে পারবে না, তাহলে রক্ষী কোষটা আর খুলবে না, মানে পত্ররন্ধ্রটা খুলবে না, প্রসাধনের হার কমে যাবে। তাহলে শল্কের কাজ কি, প্রসাধনের হার কমানো। তাহলে এপিডার্মিসের কোন উপবৃদ্ধিটা বা কোন এপিডার্মাল উপবৃদ্ধি প্রসাধনের হার কমায় বললে অ্যান্সার করে আসবে শল্ক। অনেকগুলা কোষ একীভূত হয়ে কাণ্ডত্বকের এর একটা বহুকোষী কাণ্ডরোম রূপান্তরিত হয়ে পাতলা ঝিল্লি সদৃশ, পাতলা ঝিল্লি সদৃশ কথাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে প্লেটের মতো বা চাকতির মতো, এরা বহুকোষী, এখানে কোনো গ্রন্থি টন্থি নাই, এরা শুষ্ক। কোথায় পাওয়া যায় এরকম শল্ক বা স্কেল? এটা আনারসে পাওয়া যায়, হ্যাঁ, আনারসে শল্কে পাওয়া, আনারস গাছের উপরে যে শল্কগুলো বের হয় আর কি, দেখছো তো গাছের উপর, ফলের উপর দিয়ে। আনারসটা একটা যৌগিক ফল, তোমরা ইয়েতে পড়ে এসো অগ্নিবীজির মধ্যে। এখানে আসো গ্রন্থিরম বা কোলেটার্স, এটা আবার কি জিনিস ভাইয়া? গ্রন্থিরম বা কোলেটার্সও এক ধরনের বহুকোষী, এরকমই, হ্যাঁ, বহুকোষী কাণ্ডরোম, অনেকগুলো কোষ মিলায় কাণ্ডত্বকের এই বহু গ্রন্থিরোমটা তৈরি করে। পার্থক্য এটা যেমন পাতলা ঝিল্লির মতো হয় ওরকম এরকম কিছু না, জাস্ট অনেকগুলো কোষ মিলে হইছে, এবং এটা গ্রন্থিযুক্ত, মানে এখান থেকে কিছু খরিত হবে। গ্রন্থিরোম বা ইংরেজিতে এটাকে আমরা বলি কোলেটার্স, এটা থেকে খরিত হবে আঠালো পদার্থ। এইটা কোন উদ্ভিদে দেখতে পাবো জানো? এটা একটু লিখে রাখবে, টালিম স্যারের বই আছে, গ্রন্থিরোম বা কোলেটার্স, ক দিয়ে মনে রাখবা, এটা কলস গাছ, কলস, বা কোথাও কোথাও কোনো এটার বই লেখা আছে কলসি গাছ। এই কলস গাছ বা কলসি গাছ নেটা সার্চ দিলে দেখতে পাবা এটার ফুলগুলো যেরকম হয়, ধুতরা ফুলের মতো, হ্যাঁ, এখানে ভেতরে আঠালো রস থাকে, পোকামাকড় আসলে ও এই আঠালো রসের মধ্যে পড়ে যায়, পড়ে ফেলে তো আর বেরোতে পারবে না, মরে যায় আর কি, হ্যাঁ, এবং ওটাকে পরে হজম করে খেয়েও ফেলতে পারে, ওই যে পরিপাকের এনজাইমগুলো থাকে। তাহলে ভাইয়া এই গ্রন্থিরোম বা কোলেটার্স কি, জ্ঞানমূলক আসতে পারে, বহুকোষী কাণ্ডরোম যারা এক ধরনের বিষাক্ত, বিষাক্ত না, আঠালো রস ক্ষরণ করবে, তাকেই আমরা বলছি গ্রন্থিরোম বা কোলেটার্স। এটা কাজকে আঠালো রস ক্ষরণ করে কীট পতঙ্গ, প্রাণীকুল না, আমরা আমাদের কিছু করতে পারবে না, কীট পতঙ্গকে প্রতিহত করা। এই যে দেখো, কীট পতঙ্গকে প্রতিহত করা এবং আত্মরক্ষায় সাহায্য করা কার কাজ? গ্রন্থিরোম বা কোলেটার্সের কাজ। তিনটা গেল। এবার আসো থলি বা পানি থলি। হ্যাঁ, ধরো কাণ্ডত্বকের কোষ এখানে, হ্যাঁ, এই যে প্যারেনকাইমা কোষ, এবার এরকম অনেকগুলা কোষ মিলে এরকম একটা থলির মতো পরিণত হবে, থলি। এই থলিটাকে আমরা বলছি পানি থলি বা ওয়াটার ব্লাডার। ইউ ক্যান ইজিলি গেজ ফ্রম দ্য নেম, পানি থলি বা ওয়াটার ব্লাডারে কি থাকবে? এটার মধ্যে পানি থাকবে, পানি জমা করে রাখবে, হ্যাঁ, তাহলে পানি সঞ্চয় করা এর কাজ। শীত প্রধান দেশে তাপমাত্রা যখন হিমাঙ্কের কাছাকাছি চলে আসে, 0 ডিগ্রি 4 ডিগ্রির আশেপাশে, তখন দেখা যায় যে এই পানিটা বরফে পরিণত হয়। এই জন্য পানি থলিটা পাওয়া যায় যে উদ্ভিদে, ওই উদ্ভিদটাকে বলা হয় বরফ উদ্ভিদ, ইংরেজিতে আমরা বলি আইস প্লান্ট। তাহলে বরফ উদ্ভিদ বা আইস প্লান্ট গাছে কোন এপিডার্মাল উপবৃদ্ধি দেখা যায় বললে অ্যান্সার হচ্ছে থলি বা পানি থলি বা ওয়াটার ব্লাডার। দেখতে খুবই সুন্দর, এটা সার্চ দিয়ে দেখতে পারো, আইস প্লান্ট লিখে, মানে বরফ ক্রিস্টাল ক্লিয়ার হয়, মানে গাছে ডায়মন্ড ঝুলতেছে লিটারেলি, দেখতে মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার বরফ। এই জন্য বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে মেজেমব্রান্থিয়াম ক্রিস্টালিনিয়াম। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার বরফ, মেজেমব্রান্থিয়াম ক্রিস্টালিনিয়াম বা বরফ উদ্ভিদ বা আইস প্লান্টে আমরা দেখতে পাবো থলি বা পানি থলি বা ওয়াটার ব্লাডার। দংশক্রম, এটা একটু এক্সেপশনাল। কাণ্ডরোম এতক্ষণ ধরে যা পড়াইছি সবগুলোই বহুকোষী রূপান্তরিত অন্য কাণ্ডরোম, কিন্তু এইটা একটা এককোষী কাণ্ডরোম। হ্যাঁ, এটা এককোষী, এরকম কাণ্ড থেকে বের হয়, অগ্রপ্রান্তটা খুবই সুচালো। এইটার মধ্যে এক ধরনের বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল থাকে, যেটা প্রাণীকুলের গায়ে লাগলে প্রচন্ড রকমের চুলকানি শুরু হয়। হ্যাঁ, এই দংশক্রম বা স্টিঙ্গিং হেয়ার পাওয়া যায় তিনটা উদ্ভিদে, বিছুটি, আলকুশি আর অগ্নিচুত্রা। বিছুটি, আলকুশি আর অগ্নিচুত্রা উদ্ভিদে এরকম দংশক্রম পাওয়া যায়। আমরা যারা খুব দুষ্টু বাচ্চা, এগুলো বলি বিচ্ছু। অগ্নিচুত্রা হয়তো কেউ শুনছো, নাম কেউ শুনে না, আমাদের দিকে ছোটবেলা আমি তো গ্রামে বড় হয়েছি, গ্রামের ছেলে, চুত্রা বলতাম, চুত্রা গাছ। স্কুলে ওই গাছের বাগান, স্কুলের মাঠের আশেপাশেই হইতো, চুত্রা গাছের ওই পাতার উপর থেকে বা কাণ্ডের পাশ থেকে ওরকম ছোট 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 কাটার মতো বের হইতো, ঢেঁড়সের গাছ যেমন সাদা সাদা, ওটা একটু লাল হইতো। ওগুলো আস্তে আস্তে করে কাগজ দিয়ে ছাড়া ছাড়ায় অনেকে দুষ্টামি করে বেঞ্চে লাগা রাখতো, অনেক সময় হয়তো টিচারের চেয়ারের উপরে দিয়ে রাখছে। এখন ওগুলা স্কিনে যখনই লাগবে, ধরো কেউ ওই বেঞ্চে হাত রাখছে বা ওখানে বসে পড়ছে, যদি সামহাও এটা স্কিনের কন্ট্যাক্টে আসে, এই দংশক্রমগুলো প্রচন্ড চুলকাইতে হয়, চুলকাইতে চুলকাইতে লাল হয়ে যায়, অনেক সময় হাসপাতালে নিয়ে ট্রিটমেন্টও করা লাগে। তাহলে এই দংশক্রম, ধরো গবাদি পশু একবার অগ্নিচুত্রার পাতা খাইছে, খাইলেও জীবনে মরে যাবে, না খেয়ে মরবে, তাও ওই অগ্নিসূত্রা গাছ যেদিকে আছে ওইদিকে আওয়াজ যাবে না, মানে এমন চুলকাবে ওর জিব্বার মধ্যে। তাহলে প্রাণীকুলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু কিছু উদ্ভিদে থাকে দংশক্রম, দংশন করে দিবে একদম, চুলকায় মনে হবে যে সাপের ছবল দিচ্ছে, সাপের দংশন খাইছো। কই পাবা? বিছুটি, আলকুশি আর অগ্নিচুত্রা। আমরা এপিডার্মাল উপবৃদ্ধি টপিকটাও পড়ে ফেলছি, দিস ওয়াজ অ্যান অ্যাবসলিউট টপিক ফর এমসিকিউ। সিকিউতে মাঝে মধ্যে এটা আসে যে গ্রন্থিরোম কি বা কোলেটার্স কি, এটা মাঝে মধ্যে সিকিউতে জ্ঞানমূলকে দেয়, বাকি সব এমসিকিউ জন্য। আমি পুরোটা আবার রিপিট করতেছি, এপিডার্মাল উপবৃদ্ধি কি কি। এপিডার্মাল উপবৃদ্ধির মধ্যে 1 নম্বরে ছিল রোম, রোম লনা, রোম, রোমের ইংরেজি আবার লোমের মতোই হেয়ার বা ট্রাইকোম। রোম যদি মূল ত্বকের কোষ পরিবর্তিত হয়ে এরকম লোমের মতো হয়, তখন সেটাকে আমরা বলবো মূল রোম বা রুট হেয়ার। আর কাণ্ড ত্বকের হইলে কাণ্ডরোম বা স্টেম হেয়ার। মূল রোম সর্বদাই কিউটিকল বিবর্জিত এবং সর্বদাই এককোষী, পানি এবং খনিজ লবণ পরিশোষণ করাই মূল রোমের কাজ। ইজি ইজি ভাইয়া। কাণ্ডরোম সাধারণত বহুকোষী এবং সর্বদাই কিউটিকল যুক্ত। কাণ্ডরোমের কাজ কি? প্রতিরক্ষা দেওয়া, আঠা, গদ, বিভিন্ন পদার্থ ক্ষরণ করে প্রতিরক্ষা কাজে অংশগ্রহণ করে মূলত কাণ্ডরোম। ডান, উই হ্যাভ স্টাডিড এভরিথিং রিগার্ডিং রোম বা ট্রাইকোম। এটার এক পাশে সরা রাখো। এবার আসো বহুকোষী কাণ্ডরোম।
বহুকোষী মানে অনেকগুলা কাণ্ডত্বকের কোষ মিলে যদি পাতলা ঝিল্লি বা প্লেট বা চাকতি সদৃশ কোনো রূপ ধারণ করে, তখন সেটাকে আমরা বলবো শল্ক বা স্কেল। এটার কাজ কি? এরকম পাতলা ঝিল্লি প্লেট বা চাকতির মতো হলে আলো পড়বে না, তাহলে পত্ররন্ধ্র খুলবে না, প্রসাধন হবে না। তাহলে প্রসাধনের হার কমায় কোন এপিডার্মাল উপবৃদ্ধি? বা পাতলা বা প্লেট সদৃশ বহুকোষী কাণ্ডরোমকে কি বলে? বললে অ্যান্সার করে আসবে শল্ক বা স্কেল। পারবো ভাইয়া? পারবো। দুইটা গেল। এবার দুইটা জিনিসের সাথে সুরক্ষা, একটা হচ্ছে কীটপতঙ্গ আর একটা হচ্ছে প্রাণীকুল। কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু উদ্ভিদে থাকে গ্রন্থিরম বা কোলেটার্স। এটা এক ধরনের বহুকোষী কাণ্ডরোম যেটা এক ধরনের আঠালো রস ক্ষরণ করে। এটা উদাহরণ কি? যে কোলেটার্স কলসি বা কলস গাছে আঠালো রস ক্ষরণ করে পোকামাকড় কীটপতঙ্গ আটকা রাখবে। তাহলে কীটপতঙ্গকে প্রতিহত করার জন্য আঠালো রস ক্ষরণ করবে বহুকোষী এক ধরনের কাণ্ডরোম, সেটিকে কি বলে? গ্রন্থিরম বা কোলেটার্স বা গ্ল্যান্ডুলার হেয়ার। রোম ইংরেজি তো হেয়ার আর গ্রন্থি গ্ল্যান্ডুলার হেয়ার। গ্রন্থিরম বা কোলেটার্স। কুল কুল ভাইয়া। এবার আসো প্রাণীকুলের হাত থেকে রক্ষা করার জন্য কি থাকে? এটা কিন্তু বহুকোষী না, এককোষী সূচালো কাণ্ডরোম। এটার ভেতরে বিষাক্ত পদার্থ থাকে, এটা গায়ে লাগলে প্রচন্ড রকমের চুলকানি শুরু হয়। এই দংশক্রম, এটার কাজ কি? প্রাণীকুলের হাত থেকে রক্ষা করা উদ্ভিদ জগৎকে। কোন কোন উদ্ভিদে আমরা দংশক্রম পাবো? সব উদ্ভিদে পাবো না। বিছুটি, আলকুশি আর অগ্নিচুত্রা। চুলকাইতে চুলকাইতে মানে আগুন ধরে গেছে গায়ে। অগ্নিচুত্রা, বিচ্ছু মানে তো দুষ্টি, আর একটা হচ্ছে আলকুশি, বিছুটি, আলকুশি আর অগ্নিচুত্রা। চারটা গেল, লাস্ট হচ্ছে পানিথলি। কাণ্ডত্বকের কিছু কোষ পরিবর্তিত হয়ে অনেকগুলো কোষ মিলে একটা থলির মতো শেপে যাবে, এটাকে শুধু থলি বা পানি থলি বলে, ইংরেজি বলে ওয়াটার ব্লাডার। কোথায় পাবে? বরফ উদ্ভিদে। ইংরেজি কি? আইস প্লান্ট। বৈজ্ঞানিক নাম কি? মেজেমব্রান্থিয়াম ক্রিস্টালেনিয়াম। এটার কাজ কি? পানি সঞ্চয় করে রাখা। আমাকে একটু ইনবক্সে লিখে জানাও, এপিডার্মাল উপবৃদ্ধি যা পড়াইছি এগুলো সব বুঝছো কিনা? রোম বা টাইকম বুঝছো কিনা? শল্ক বুঝছো কিনা? গ্রন্থিরোম বা কোলেটাস বুঝছো কিনা? থলি বুঝছো কিনা? দংশক্রম বুঝছো কিনা? তাহলে আমরা লাস্ট টপিকে যাবো আজকে ক্লাসে। ওকে। বিছুটি ক্যাটারপিলার না, বিছুটি তো একটা গাছের নাম রে। বিছুটি গাছের নাম, বৃক্ষ নাম, বৃক্ষ। ওকে, ফারিয়া ক্লিয়ার। না, সিকিউতে আসে না রে, এপিডার্মাল উপবৃদ্ধি সিকিউতে আসে না। সিকিউতে আজকের ক্লাসে মেইনলি আসে খালি এই টপিকটা, এখন আমরা যেটা পড়া শুরু করতেছি। এইটা সিকিউ এর জন্য 100%, এটা সিকিউ এর জন্য ভালো করে পড়তে হবে। এপিডার্মিসে কিছু রন্ধ্র থাকে যাদেরকে আমরা বলছি এপিডার্মাল রন্ধ্র। এপিডার্মিসে দুই ধরনের রন্ধ্র থাকে, একটা হচ্ছে পত্ররন্ধ্র বা ইংরেজিতে ওটাকে আমরা বলি স্টোমাটা, আরেক ধরনের রন্ধ্র থাকে বিশেষ ধরনের, ওটাকে আমরা বলছি পানিপত্ররন্ধ্র বা হাইডাথোড। পানিপত্ররন্ধ্র বা হাইডাথোড। চলো পত্ররন্ধ্র নিয়ে একটু কথা বলি। পত্ররন্ধ্র তোমরা জানো পাতার যে ওই যে এপিডার্মিসের কাণ্ড বা পাতার যে আবরণ, এপিডার্মিস একটু আগে যে পড়লা, যে এরকম আয়তক্ষেত্রাকার আন্তঃকোষীয় ফাঁক নিয়ে নিয়ে থাকে, এইটার মাঝখানে মাঝখানে এরকম কিছু স্ট্রাকচার থাকে, এই যে এরকম। এই 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 স্ট্রাকচারগুলিকে আমরা বলি, এইগুলাকে আমরা বলছি পত্ররন্ধ্র। এটাকে পত্ররন্ধ্র। এখন একটা পত্ররন্ধ্রের ডিটেইল স্ট্রাকচার যদি আমি তোমাদেরকে একটু দেখাই, পত্ররন্ধ্রে অর্ধচন্দ্রাকৃতির, ওই যে সেমিলুনার ভালভ, হৃৎপিণ্ড পড়ছ, অর্ধচন্দ্রাকৃতির দুটা কোষ থাকে। নাম কি তাহার? নাম তাহার রক্ষী কোষ। কাকে রক্ষা করে? রক্ষা করে ভেতরের পত্ররন্ধ্রকে। পত্ররন্ধ্র, পাতার মাঝখানে ছিদ্র, ইংরেজি কি তাহার? স্টোমাটা। রক্ষী কোষ গার্ড দিবে, রক্ষা করবে, এই জন্য এটা ইংরেজি নাম হচ্ছে গার্ড সেল। তাহলে দুই পাশে দুইটা অর্ধচন্দ্রাকৃতির সেমিলুনার রক্ষী কোষ বা গার্ড সেল থাকে, তার মাঝখানে থাকে একটা পত্ররন্ধ্র বা স্টোমাটা। ওকে ভাইয়া, বুঝলাম। আর এই রক্ষী কোষগুলোকে ঘিরে যে কোষগুলি থাকে, এই কোষগুলিকে আমরা বলি সহকারী কোষ। সহকারী কোষ বা সাহায্যকারী কোষ বা সাবসিডিয়ারি সেল। সাবসিডিয়ারি, সরকার থেকে সাবসিডি দেয়। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেল আমরা যখন পড়ছি, ভর্তির সময় আমাদের হোস্টেল ভাড়া ছিল পার মান্থ 6 টাকা। আমরা 5 বছরের ভর্তি ফি একবার দিয়ে উঠছিলাম। মানে 6 টাকা হলে কত? বছরে 72 টাকা। ওই ব্রিটিশ আমলে ছিল, এটা চেঞ্জ করে নাই। বছরে 72, তাহলে ধরো 5 বছরে 350-500 টাকার মতো, 400 টাকা একবার দিয়ে হোস্টেল ভাড়া উঠে গেছে আর কি। সরকার প্রচুর ভর্তুকি, সাবসিডি দেয়, সাহায্য করে এইসব জায়গায়। তাহলে এই সহকারী কোষ ইংরেজি হচ্ছে সাবসিডিয়ারি সেল। এবার এই রক্ষী কোষের মধ্যে কি হয় ভাইয়া? রক্ষী কোষের মধ্যে একটা বা একাধিক নিউক্লিয়াস থাকে, একটা বা একাধিক নিউক্লিয়াস থাকে, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষী কোষে প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকে, প্রচুর। হ্যাঁ, এখানে সহকারী কোষেও কিন্তু না, রক্ষী কোষেই থাকে খালি ক্লোরোপ্লাস্ট। এখানেই মূলত পাতার সালোক সংশ্লেষণগুলো হয়, এই রক্ষী কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে আর কি। ভাইয়া, এই যে পত্ররন্ধ্র, এগুলো আসলে থাকে কোথায়? হ্যাঁ, এটা একটা স্টিকি নোটে লিখে লাগা রাখবা, এটা আমার বলতে পারো যে একটা স্পেশাল নোট আর কি। পত্ররন্ধ্র আমরা যে পড়লাম স্টোমাটা, পত্ররন্ধ্র বা ইংরেজিতে আমরা এটাকে বলতেছি স্টোমাটা। স্টোমাটা বা পত্ররন্ধ্রের অবস্থানের উপর একটা নোট। পত্ররন্ধ্রের কার অবস্থান কোথায়? দ্বিবীজপত্রী উদ্ভিদ। হ্যাঁ, আমরা আশেপাশে যত উদ্ভিদ দেখি বেশিরভাগই তো দ্বিবীজপত্রী উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল, লিচু। কারণ ওদের ভ্রূণীয় জীবনে বীজ থেকে দুইটা পাতার মতো অংশ বের হয়, ওটাকে দ্বিবীজপত্রী বলে। আম, জাম, কাঁঠাল, এই দ্বিবীজপত্রী উদ্ভিদে পত্ররন্ধ্রটা ইউজুয়ালি থাকে পাতার নিম্নত্বকে। ধরো এটা পাতার ঊর্ধ্বত্বক, এটা নিম্নত্বক। এই নিম্নত্বকের এই জায়গাতে থাকে, এখানে থাকে যেরকম। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে পত্ররন্ধ্রের অবস্থান হচ্ছে নিম্নত্বকে, পাতার নিম্নত্বকে। কুল ভাইয়া, পাতার এপিডার্মিসের নিম্নত্বকে, নিম্নত্বকের এপিডার্মিসের মাঝখানে থাকে। ওয়ারাজ একবীজপত্রী উদ্ভিদের, যেমন হচ্ছে আমাদের পরিশিকোচের উদ্ভিদ, ধান, গম, ঘাস, হ্যাঁ, এগুলো যাদের ভ্রূণ জীবনে একটাই বীজপত্র থাকে, C3 C4-এও পড়ার কথা কিছু কিছু জিনিসপত্র, এগুলো একবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমাদের এই পত্ররন্ধ্রের অবস্থানটা এটা আসলে সব জায়গায় থাকে। এটা ঊর্ধ্বত্বকেও থাকে এরকম, আবার নিম্নত্বকেও থাকে এরকম। মানে এটা আসলে পাতার সর্বত্র, এখানেও আছে এখানেও আছে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক, ঊর্ধ্বত্বক এপিডার্মিস এবং নিম্নত্বকের এপিডার্মিস দুই জায়গাতেই পাবো হচ্ছে আমরা একবীজপত্রী উদ্ভিদের। কুল ভাইয়া, কুল। এবার আসো মরুজ উদ্ভিদে। হ্যাঁ, মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায়, মরুভূমিতে তো পানি সরবরাহ খুবই কম, একে তো বৃষ্টিপাত হয় না, অনেক কম। আবার এখানে এমনিও পানি নাই মাটিতে, এই জন্য মরুজ উদ্ভিদের যাতে পানি যতটুকু আছে ওটা প্রশোধন প্রক্রিয়ায় পত্ররন্ধ্র যদি একদমই বেরোতে না পারে, এই জন্য পত্ররন্ধ্রগুলো পাতার ভেতরে একদম লুকানো থাকে। এটাকে বলে লুক্কায়িত পত্ররন্ধ্র। লুকানো পত্ররন্ধ্র, লুক্কায়িত পত্ররন্ধ্র।
পাতার চিপা চুপায় একদম ভেতরে লুকানো। ধরো এটা পাতা, মরুভূমির পাতাগুলো তো একটু কন্টকে কাটায় পরিণত হয়, ধরো খেজুর গাছের যেমন, এই পাতার চিপার মধ্যে এই জায়গায় লুকা রাখছে, মানে গুপ্ত ধনের মতো, যাতে কোনোভাবেই পানি বের করতে না পারে। তাহলে লুক্কায়িত পত্ররন্ধ্র দেখতে পাবো বা লুকানো পত্ররন্ধ্র দেখতে পাবো কোন উদ্ভিদে? অ্যান্সার হচ্ছে মরুজ উদ্ভিদে। মরুজ উদ্ভিদ। আর কিছু আছে? আছে ভাইয়া, জলজ উদ্ভিদ। হ্যাঁ, নিমজ্জিত জলজ উদ্ভিদ, একদম যারা ডুবে আছে পানিতে, নিমজ্জিত জলজ উদ্ভিদ। হ্যাঁ, পানিতে পুরোপুরি পানির মধ্যে চুবানো উদ্ভিদ, নিমজ্জিত জলজ উদ্ভিদ, পানির মধ্যে ডুবে আছে। এরা অতিরিক্ত পানির মধ্যে জলবাস করে কুমিরের সাথে লড়াই করা যায়? পানির মধ্যে থাকা সারাক্ষণই পানি নিতেছে, এরা অতিরিক্ত পানি বের করার কি আছে? তো আর বেরও করবে কোথায়? তো পানির মধ্যেই আছে, পানি বের করে তো পানিতেই যাবে। এই জন্য নিমজ্জিত পত্ররন্ধ্র উদ্ভিদের, নিমজ্জিত জলজ উদ্ভিদের সাধারণত পত্ররন্ধ্র থাকে না, সাধারণত না, এদের পত্ররন্ধ্র নাই। কিন্তু নিমজ্জিত জলজ উদ্ভিদ না হয়ে যদি এমন হয় পত্র ভাসমান জলজ উদ্ভিদ, পত্র ভাসমান জলজ উদ্ভিদ, মানে যেমন শাপলা। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে শাপলা। শাপলার মূলটা পানির নিচে, কিন্তু পাতা তো উপরে, উপরে পাতা আছে, তো এই জন্য এর কিন্তু পত্ররন্ধ্র থাকে। পাতার কি উর্ধ্বত্বকে থাকবে না নিম্নত্বকে থাকবে? নিম্নত্বক তো পানির দিকে, উপরের ত্বক হচ্ছে সূর্যের আলোর দিকে। তাহলে পত্র ভাসমান জলজ উদ্ভিদের বেলায় পত্ররন্ধ্রটা থাকে পাতার ঊর্ধ্বত্বকে, উপরের দিকে। তাহলে এগুলো একটা স্টিকি নোটে লিখে লাগা রাখবা যে পত্ররন্ধ্র পাতার অবস্থান কোথায়। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণত নিম্নত্বকে থাকে, একবীজপত্রী উদ্ভিদের পাতার ঊর্ধ্বত্বক নিম্নত্বক দুই জায়গায় থাকে, সর্বোচ্চই থাকে। আর তোমার মরুজ উদ্ভিদের লুকানো পত্ররন্ধ্র থাকে। আর জলজ উদ্ভিদের মধ্যে যদি নিমজ্জিত জলজ উদ্ভিদ হয় তখন সেটাতে পত্ররন্ধ্র থাকে না। আর মূলাবদ্ধ, মূল পানির নিচে কিন্তু পত্রটা ভাসমান, পত্র ভাসমান জলজ উদ্ভিদে দেখা যায় পাতার উপরের দিকে, পাতার ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে আর কি। তাহলে পত্ররন্ধ্রের এই ছবি দেখে নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো যে এটা রক্ষী কোষ, বাইরে সহকারী কোষ, এর মধ্যে একাধিক নিউক্লিয়াস, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, সহকারী কোষে কিন্তু আবার ক্লোরোপ্লাস্ট নাই, ক্লোরোপ্লাস্ট থাকবে শুধু রক্ষী কোষে, এপিডার্মিসের কোষেও থাকবে না আর কি। এটা নর্মাল ফেনোমেনন। এবার আসো আমরা এটা কাজ কি একটু ঝটপট দেখে নিই। এটার মধ্যে যে রক্ষী কোষ থাকে, তারপরে সহকারী কোষ থাকে, আর ওই যে তোমার এটা তো 3D তে যদি দেখো তুমি, মানে ওই যে পত্ররন্ধ্রের নিচে ওই জায়গায় একটু বাতাস থাকে, ওটাকে আমরা বলি বায়ু কুঠুরি বা শ্বাস কুঠুরি। হ্যাঁ, মানে এভাবে যদি আঁকি, এই পত্ররন্ধ্রের নিচে মানে বোর্ডের নিচে 3 ডাইমেনশনালি ওখানে থাকে হচ্ছে বায়ু কুঠুরি বা শ্বাস কুঠুরি। এটার কাজ কি? পত্ররন্ধ্রের কাজ কি? প্রশোধন প্রক্রিয়া। প্রশোধনের 90%ই পত্ররন্ধ্র দ্বারা হয়। 1 নম্বর পারবো। সালোক সংশ্লেষণে তোমরা পড়ছো, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন ছেড়ে দেয়, তাহলে এটাও পত্ররন্ধ্র দিয়েই হয়। শ্বসনের সময় উল্টা, অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। অনেকে কোশ্চেন করে ক্লাসে, ভাইয়া সালোক সংশ্লেষণ শ্বসনের এত কিছু পড়লাম, আমি না চিন্তাই করতে পারি না। সালোক সংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নিল, ওকে কুল নিল, অক্সিজেন ছেড়ে দিল, দিল। এই অক্সিজেন যদি উদ্ভিদ আবার শ্বসনে ও নিজেই নিয়ে নেয়, আবার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তাহলে আমরা অক্সিজেন কোথা থেকে পাবো? আমরা কি ভেসে আসছি? কোশ্চেন বুঝো। সালোক সংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নেয়, তারপর কি আবার অক্সিজেন ছেড়ে দেয়, এই অক্সিজেন তো আমরা নেই। তো উদ্ভিদেরও তো শ্বসন হয়, ওরা তো শক্তি লাগে প্রজননের জন্য, বৃদ্ধির জন্য, এই অক্সিজেন তো আবার নেয়। তাহলে আমরা বায়ুমণ্ডল অক্সিজেন কোথা থেকে পাই? অ্যান্সার হচ্ছে উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বায়ুমণ্ডল থেকে এবং যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে সালোক সংশ্লেষণে, তার খুবই নগণ্য পরিমাণ ওর শ্বসনে অক্সিজেন হিসেবে ওর নেওয়ার দরকার পড়ে। মানে ধরো উৎপন্ন করতেছে কথা কথা 100 অক্সিজেন, কথা কথা, তার মধ্যে লাগে হয়তো 2 অণু 1 অণু শ্বসনে, বাকি 98 অক্সিজেন আমাদের প্রাণীকুলের জন্য রয়ে যায়। সো টেনশনের কিছু নাই। আমরা পড়ছিলাম পত্ররন্ধ্রের কাজ, এটা যে প্রশোধন হবে, এটা যে সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে, অক্সিজেন বের হবে, শ্বসনে অক্সিজেন প্রবেশ করবে, কার্বন ডাই অক্সাইড বের হবে, এই তো শেষ। দেখো, তাহলে এইগুলো, এই যে প্রশোধন, সালোক সংশ্লেষণ, শ্বসন, আবার এই যে তোমার এই যে এগুলার ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য তৈরি করবে, এই যে রক্ষী কোষগুলো আর কি, এই তো কাজ হয়ে গেছে মোটামুটি। এই জিনিসটা হাসান স্যারের বইয়ে শুধু নামগুলো আছে, উদাহরণ নাই। আলিম স্যারের বইয়ে উদাহরণও আছে, আবার একটা এক্সট্রা আছে। পত্ররন্ধ্রের প্রকারভেদ, গতবারে বোর্ড পরীক্ষা 2-1টা বোর্ডে এসছে। পত্ররন্ধ্রে সহকারী কোষের সংখ্যা এবং সহকারী কোষের অবস্থানের ভিত্তিতে পত্ররন্ধ্রকে 6 ভাগে ভাগ করা গেছে। কিসের উপর ভিত্তি করে? সহকারী কোষ। সহকারী কোষ এর সংখ্যা মানে কয়টা, 1টা না 2টা না 4টা এরকম, এবং এর অবস্থান কেমনে আছে, এটার উপর ভিত্তি করে হাসান স্যারের বই আছে 6 প্রকার, আলিম স্যারের বই আছে 7 প্রকার। আমরা কোনটা দিব? যদি নিউমেরিক্যাল ভ্যালুস দিয়ে আসে অবশ্যই 6 প্রকার দিবা। আর যদি নামটাম দিয়ে আসে, ওই নামটা আলিমের বই যেটা আছে ওটা থাকলে ওটাকে কাউন্ট করবা, বুঝা যাবে আলিমের বই থেকে করছে। বা একটু বুঝাই দেন তো, এটা ছবি রাখতে সহজ আসে। ধরো এরকম 2টা রক্ষী কোষ, মাঝখানে পত্ররন্ধ্র, একে ঘিরে যদি 2টা সহকারী কোষ একে অন্যের সাথে সমকোণে থাকে, তুমি যদি 3 ডাইমেনশনালে দেখো, একটার মধ্যে যদি এরকম 90 ডিগ্রি করে কোণ হয়, 2টা সহকারী কোষ একে অন্যের সাথে সমকোণে থাকে, তাহলে এটাকে আমরা বলবো ডায়াসাইটিক। ডাই মানে 2, ডাবল। হ্যাঁ, ডাবল। তাহলে 2টা সহকারী কোষ একে অন্যের সাথে সমকোণে থাকলে এই পত্ররন্ধ্রকে আমরা বলবো ডায়াসাইটিক। ডায়াসাইটিক, ওকে ভাই কুল। এবার আসো, যদি এমন হয় যে 2টা রক্ষী কোষ তো 2টাই, এর বেশি হয় না কখনো, সহকারী কোষের সংখ্যা এদিক সেদিক হয়। যদি 2টা সহকারী কোষ কিন্তু একে অন্যের সাথে সমকোণে না, সমান্তরালে থাকে, প্যারালালি থাকে, সমান্তরালে প্যারালালি থাকলে এটাকে আমরা বলবো প্যারাসাইটিক। প্যারাসাইটিক, প্যারাসাইটিক। তাহলে ও তো 2, প্যারাতেও 2, ডাতে সমকোণে, প্যারাসাইটিকের সমান্তরালে, প্যারালালি, 2টা গেল। কুল কুল ভাইয়া। এবার আসে যদি 3টা হয়, রক্ষী কোষ 2টা আছে কিন্তু সহকারী কোষ হচ্ছে 3টা, এর মধ্যে একটা ছোট, বাকি 2টা বড়, দেখো তাহলে 3টার সাইজ কিন্তু একই রকম, এই 2টা একই রকম, এটা ছোট, তাহলে এটাকে আমরা বলবো অ্যানাইসোসাইটিক। অ্যানাইসো, আইসো মানে সমান, অ্যানাইসো মানে অসমান, মানে 3টাই একই সাইজের না। এই 2টা, এটা হচ্ছে প্যারাসাইটিক, সেল 2টা প্যারালালি আছে, আর এটা হচ্ছে ডায়াসাইটিক। হ্যাঁ, এর বাইরে আরো কিছু আছে ভাইয়া। যদি 4টা সহকারী কোষ থাকে, হ্যাঁ, বড় ছোট টোটো না, জাস্ট 4টা আছে, টোটাল 4টা সহকারী কোষ আছে এরকম 1 2 3 4, এটাকে আমরা বলবো টেট্রাসাইটিক। টেট্রা মানে 4, টেট্রাসাইটিক। ওকে ভাই, এটাও বুঝলাম। এরপরে আরো আছে ভাই, আছে যদি তোমার 4টা না এরকম অনেকগুলো থাকে, অসংখ্য সহকারী কোষ আছে, তখন এটাকে আমরা বলবো অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনো মানে অনেকগুলা, বুঝছো? অ্যাক্টিনো মানে বহু প্রতিসম, অ্যাক্টিনোমরফিক মানে বহু প্রতিসম, অ্যাক্টিনো মানে অনেকগুলা, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। এবার যদি এমন হয়, হ্যাঁ, যে তোমার 2টা রক্ষী কোষ তাকে ঘিরে যে তোমার সহকারী কোষ এরকম অনেকগুলো আছে, এরকম অনেকগুলা, কিন্তু এগুলাই যে আসলে সহকারী কোষ
নাকি পাতার এপিডার্মিসের কোষ বোঝা যাচ্ছে না। মানে সহকারী কোষ এবং পাতার এপিডার্মিসের কোষ যদি পৃথকযোগ্য না হয়, ধরো এগুলো সহকারী কোষ কিন্তু এটা একই রকম লাগতেছে, সহকারী কোষ এবং পাতার এপিডার্মিসের কোষ যদি পৃথকযোগ্য না হয় এটাকে আমরা বলি অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক তোমরা ফেসবুকে পোস্ট দাও না বিভিন্ন গ্রুপে, অ্যানোমোনাস, হ্যাঁ অ্যানোমোনাস, তো অ্যানোমোনাস পোস্ট দিই আইডেন্টিটি লুকায় আর কি। তো ওরকম আইডেন্টিটি লুকানো সহকারী কোষ বোঝাই যেতেছে না, এটা তকীয় কোষ না সহকারী কোষ, এটাকে আমরা বলবো অ্যানোমোসাইটিক। এই ছয়টা তোমাদের আবুল হাসান স্যারের বই আছে, একটা আলিম স্যারের বই এক্সট্রা আছে, ওইটা কি ভাইয়া? ওইটাতে হচ্ছে দুইটা সহকারী কোষ থাকবে, তবে এই সহকারী কোষ দুইটার মানে রক্ষী কোষ দুইটা একটা স্পেশালিটি আছে। রক্ষী কোষ দুইটা হবে ডাম্বেল শেপ, জিম করে না যে ডাম্বেল দিয়ে, ওরকম ডাম্বেল মাথায় যে ওয়েট এরকম, তাহলে রক্ষী কোষ দুইটা হবে হচ্ছে এরকম ডাম্বেল শেপ। রক্ষী কোষ দুইটা যদি ডাম্বেল শেপ হয় অর্ধচন্দ্রাকৃতি না হয়ে, এবং তার পাশে যদি দুইটা এরকম সহকারী কোষ থাকে, এই দুইটা সহকারী কোষ, এটা একটা এটা একটা, এটাকে বলে গ্রামিনিসিয়াস। গ্রামিনিসিয়াস, গ্রামিনিসিয়াস আবার কি জিনিস ভাই? এই জিনিসটা শুনি নাই জীবনে। গ্রামিনিসিয়াস হচ্ছে পোয়েসি গোত্রের আগের নাম। তোমরা তো পোয়েসি গোত্রের নাম সবাই শুনছো, ধান গম ঘাস। পোয়েসি গোত্রের আরেকটা নাম হচ্ছে গ্রামিনেসি, আগে এটাকে গ্রামিনেসি বলা হতো, এটা হলো আগের নাম, পূর্ব নাম। তাহলে এই পোয়েসি গোত্রের উদ্ভিদে এরকম ডাম্বেল আকৃতির রক্ষী কোষ পাওয়া যায়, ধান গম ঘাস, এটাকে গ্রামিনিসিয়াস পত্ররন্ধ্র বলে। তাহলে বলো ভাইয়া, পত্ররন্ধ্রের সহকারী কোষের সংখ্যা এবং অবস্থানের ভিত্তিতে 6 বা 7 প্রকার। দুইটা সহকারী কোষ সমকোণে থাকবে ডায়াসাইটিক, দুইটা সহকারী কোষ সমান্তরালে থাকবে প্যারাসাইটিক, তিনটা থাকবে কিন্তু অসমান, সবগুলো একই সাইজের না, অ্যানাইসোসাইটিক, চারটা থাকবে টেট্রাসাইটিক, অনেকগুলি থাকবে অ্যাক্টিনোসাইটিক। কোনোভাবেই সহকারী কোষকে তকীয় কোষ থেকে পৃথক করা যাচ্ছে না, অ্যানোমোসাইটিক। আর সবশেষে যদি দুইটা রক্ষী কোষ অর্ধচন্দ্রাকৃতি না হয়ে ডাম্বেল আকৃতির হয়, তার পাশে আরো দুইটা সহকারী কোষ থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে গ্রামিনিসিয়াস পত্ররন্ধ্র। এগুলোর উদাহরণ, হ্যাঁ যেভাবে বলবো এভাবে মনে রাখবা, দেখবো মুখস্থ হয়ে গেছে মোটামুটি। ডায়াসাইটিক, ডাই মানে হচ্ছে দুই, মনে রাখবা সৃষ্টির শুরু থেকে সবাই দোকায় দোকায় থাকতে চায়, জোড়ায় জোড়ায়। সে আদম আলাইহিস সালাম, উনি তো জান্নাতে ছিলেন, তারপরে ওনার মন বসতো না, কি জানি নাই মনে হইতো। আর আমরা তো ভাই জান্নাতে না, জান্নাতে না, আমরা তো দুনিয়ায় আছি, আমাদের তো মনে হইতেই পারে। আমার বলে কি লাভ আছে, আব্বম্বরে বলেন ভাই সব কথা। তাহলে ডায়াসাইটিক মানে ডাই মানে দুই, মনে রাখবা চিরকাল ধরে সবাই দুইজন দুইজন একসাথে থাকতে চায়, জোড়া জোড়া থাকতে চায়। তাহলে ডায়াসাইটিক মনে রাখবা ডাই মানে দুই, চিরকাল ধরে আমরা জোড়া জোড়া থাকতে চাই, চিরকাল চিরকাল। তাহলে চিরতাতে হচ্ছে চিরকালে হচ্ছে চিরতা, আর কালে হচ্ছে কলসি। তাহলে ডায়াসাইটিক পত্ররন্ধ্র পাবা হচ্ছে চিরতা আর কলসি, চিরকাল ধরে আমরা দুজন একসাথে থাকতে চাই। প্যারাসাইটিক, হ্যাঁ প্যারাসাইটিক মনে রাখবা রঙ্গন। মনে রাখবা ভাইয়া বলছিল যারা রং ঢং বেশি করে, যারা রং ঢং বেশি করে এরা জীবনে প্যারা বেশি দেয়। হ্যাঁ, শুরুতে জান, কিছুদিন পরে ইভেনচুয়ালি জানোয়ার, জান থেকেই তো জানোয়ার হয়। তাহলে যারা রং ঢং বেশি করে এরা প্যারা বেশি দেয়। তাহলে প্যারাসাইটিকের উদাহরণ হচ্ছে রঙ্গন। রঙ্গন গাছ দেখছো তোমরা, গোলাপি, গোলাপি না ইউজুয়ালি লাল হয় বেশি আর কি, খুব কমন ফুল কিন্তু রঙ্গন গাছ। অ্যানাইসোসাইটিকে তিনটা সহকারী কোষ, এটা মনে রাখার সূত্র 3 অক্ষরের একটা শব্দ। 3 অক্ষরের শব্দটা কি? বাতাস। বাতাস। বতে হচ্ছে বেগুন, শতে হচ্ছে সরিষা, আর ততে হচ্ছে তামাক। তিনটারই গন্ধ আছে, সরিষার তেলের উগ্র গন্ধ, বেগুনেরও মতো করলে বেগুনের একটা ক্যাটমেটা গন্ধ পাওয়া যায়, আর তোমার তামাকের তো গন্ধ আছেই একটা। হ্যাঁ, তাহলে অ্যানাইসোসাইটিক পাবো হচ্ছে বাতাস, বেগুন, তামাক, সরিষা, শশা না কিন্তু, বেগুন, তামাক, সরিষা। টেট্রাসাইটিক, এইটা তো আসে না পরীক্ষায়, এটা পাবো অ্যাসলেপেডিসি, অ্যাসলেপিয়েডেসি, হ্যাঁ অ্যাসলেপিয়েডেসি, হ্যাঁ দুইভাবে মনে রাখতে পারো। পিয়া, পিয়া, পিয়া 4টা পর্যন্ত রাখা যায়। হ্যাঁ, মুসলমানদের 4 বিয়ে করা সুন্নত না, হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, 4 প্রকোষ্ঠে 4 জন, যকৃতের কলিজার টুকরা 4টা, ডান বাম কোয়াড্রেট আর কর্ডেট, এই জন্য পিয়া 4টা রাখা যায়। তাহলে এর মানে এর ব্যাখ্যা যাওয়ার দরকার নেই, অ্যাসলেপিয়াডেসি। হ্যাঁ, সূরা নিসায় তো আল্লাহ বলছেই, যদিও 4 বিয়ে করা সুন্নত, ছেলেরা এটা ধরেই বসে থাকে, কিন্তু আল্লাহ কিন্তু বলছে যে এটা মানে ডিসকারেজ করছে, সাবধানতা অবলম্বন করতে বলছে, কারণ 4 জনের বিয়ে করলে সবার প্রতি সমান হক আদায় করা, সবাইকে তার ন্যায্য অধিকার দেওয়াটা খুবই ডিফিকাল্ট। নিষেধ করেন নাই আল্লাহ, কিন্তু এটাকে নিরুৎসাহিত করছেন। হ্যাঁ, এটা আর ছেলেরা বলে না, কারণ এটা বললে তো লস আর কি। যাই হোক, অ্যাসলেপিয়াডেসি, হ্যাঁ মনে রাখবা 4 জায়গায় 4টা পিয়া আছে, বা 4 জায়গায় পড়ে গিয়ে ছিলে গেছে অ্যাসলি, 4 জায়গায় পড়ে গিয়ে ছিলে গেছে, বা 4টা পিয়া আছে, তাহলে 4টা পিয়া টেট্রাসাইটিকে পিয়া থাকবে। অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনো মানে তো অনেকগুলা, মনে রাখবা ইভা নামটা কিন্তু অনেক কমন, প্রত্যেক ঘরে ঘরে ইভা আছে, আমার জেনারেশনে প্রত্যেক ঘরে ঘরে শাওন আছে আর কি, হোয়াটএভার। তাহলে অ্যাক্টিনোসাইটিক মনে রাখবা ইভা অনেকের নাম হয়, এই জন্য এটা উদাহরণ হলো ইবানেসি, অ্যাক্টিনোসাইটিক, ইবানেসি গোত্রের উদ্ভিদ, এটা কম আসে। টেট্রাসাইটিক আর অ্যাক্টিনোসাইটিক একটু কম আসে। অ্যানোসাইটিকের উদাহরণ হচ্ছে কুমড়া আর নয়নতারা। এটা কেন মনে রাখছেন? বাজারে দেখবা ভ্যানে করে লাউ বা কুমড়া ফুল বিক্রি হয়, হ্যাঁ হলুদ রঙের। আমি সর্বশেষ কিনছিলাম বোধহয় 1 ডজন 40 টাকা দিয়ে কুমড়া ফুল ঢাকায়। তো কুমড়া ফুলের কোনগুলা বিক্রি হয় জানো বাজারে? পুরুষগুলা না স্ত্রীগুলা? পুরুষগুলা। হ্যাঁ, পুরুষের জীবনের কোনো দাম নাই, পুরুষের জীবন জলভাষা পদ্ম জীবন। ভাই কেন পুরুষের জীবনের দাম নাই? পুরুষ ফুল কেন বিক্রি হবে ভাই? পুরুষ ফুলে তো গর্ভাশয় থাকে না, তো ওই গর্ভাশয়ই তো ফলে পরিণত হয়। লাউ কুমড়া পুরুষ ফুল যেগুলা, এখান থেকে তো লাউ কুমড়া হবে না, কৃষক বুঝে এগুলো রেখে লাভ নেই, ভাদেন মা এগুলো বেঁচে দিলে যা পাবে এটাই লাভ। হ্যাঁ, ওই পুরুষ ফুল এই জন্য বাজারে বিক্রি হয়ে যায়। আর স্ত্রী ফুলগুলো নিচে গর্ভাশয় থাকে, কৃষকরা দেখলে চিনে। আর পুরুষ ফুলের ভেতরে থাকে পুংদণ্ড, পুংকেশর, চেনা যায়, দেখলে তোমরা চিনবা। পুরুষ ফুলগুলারে কৃষকরা ছিঁড়ে, সকালবেলা ছিঁড়া ওই স্ত্রী ফুলগুলোর উপরে এমনি ঘুষে দেয়, যাতে ওই কবে ফুলের মধু খাবে একজন এসে মৌমাছি পরাগান হবে, এত টাইম নেই। ওই পুরুষ ফুল নিজে হাত দিয়ে ছিঁড়বে সবগুলা, ছিঁড়ে স্ত্রী ফুলের উপর সবগুলা ঘুষে ঘুষে কৃষকরা পরাগান ঘটায়, তারপর যা তোর জীবনের দাম নেই তুই এখন বিক্রি হবি বাজারে। তাহলে এই কুমড়া ফুল তোমরা জানতাই না, জীবনে যে এত কুমড়া ফুল অনেকে খাইছো, অনেকের বাসায় ভাজি করে খায় বেসন দিয়ে, ডিম দিয়ে ভাজি করে, অনেকে দেখি ভর্তাও করে, ওই জিনিসগুলো একজন ডাল দিয়ে খায়, হোয়াটএভার। তাহলে কুমড়া ফুল তুমি জানতাই না যে পুরুষগুলো এভাবে অ্যানোমোনাসলি বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। এটা পুরুষ ফুল না স্ত্রী ফুল, ওর পরিচয় অজ্ঞাত ছিল এতদিন তোমাদের কাছে, আজকে জানলা। তাহলে অ্যানোমোনাস হচ্ছে কুমড়া, আর মনে রাখবা নয়নতারা,
যারা ধরো হিজাব পরে, বোরকা পরে এবং তারপরে নিকাব পরে, অনেক আছে যে শুধু চোখ বের করে রাখে, আইব্রো বের করে না। তো শুধু চোখ বের করে রাখলে এগুলো আসলে কিন্তু সব একই রকম লাগে, মানে উচ্চতা যদি একই রকমের হয় আর সবাই যদি কালো বোরকা কালো নিকাব পরে, তাহলে চেনাই যায় না কে কোনটা, সব অ্যানোমোনাসই লাগে। তাহলে অ্যানোমোনাস হচ্ছে নয়নতারা আর কুমড়া, নয়নতারা আর কুমড়া। আর গ্রামিনিসিয়াস তো পারবো, যে পোয়েসি গোচর উদ্ভিদ, ধান, গম, ভুট্টা, ঘাস, দেখো সব হয়ে গেছে। আমাকে দেখো, পত্ররন্ধ্র সহকারী কোষের সংখ্যা এবং অবস্থানের ভিত্তিতে 6 বা 7 প্রকার। ডায়াসাইটিক, ডাই, চিরকাল দুইজন একসাথে থাকবো, কবে এসএসসি শেষ হবে, অ্যাডমিশন শেষ হবে, গাড়ি বাড়ি, নারী পুরুষ সবই হবে আর কি, মানে ছেলেদের জন্য নারী, মেয়েদের জন্য পুরুষ আর কি, ডোন্ট মিস ইন্টারপ্রেট ইট। চিরকাল ধরে একসাথে থাকবো, চিরকাল, চিরতা আর কলসি। প্যারাসাইটিক, যারা রং ঢং বেশি করবে, প্যারা বেশি দিবে, তাহলে রঙ্গন। অ্যানাইসো 3টা থাকবে, 3 অক্ষরের একটা শব্দ, বাতাস, বেগুন, তামাক, সরিষা, গেল। টেট্রাসাইটিক, 4 জায়গায় পড়ে গিয়ে ছিলে গেছে, বা পিয়া রাখবো 4টা, অ্যাসিলোপিডেসি, পিয়াডেসি, অ্যাসিলোপিয়াডেসি। আর ইভা, অনেকের নাম অনেক ইভা আছে দুনিয়ায়, অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনো মানে অনেকগুলো, এটা হচ্ছে ইভানেসি গোত্রের উদ্ভিদ পাবো। গেল ভাইয়া, 4টা শেষ। এরপর হচ্ছে অ্যানোমোসাইটিক, অ্যানোমোসাইটিক পাবো হচ্ছে অ্যানোমোনাস থাকবে কারা, বলছি যে কুমড়া ফুল বাজারে বিক্রি হয়, আর নয়ন বের করে রাখলে কুমড়া আর নয়নতরা। আর গ্রামিনিসিয়াস পাবো হচ্ছে পোয়েসি গোত্রের উদ্ভিদ, মানে ধান, গম, ঘাস, এই টাইপের জিনিসপত্রগুলো। শেষ সব হয়ে গেছে। লাস্ট টপিক হচ্ছে পানিপত্ররন্ধ্র। পানিপত্ররন্ধ্র, এবার আসো ভাইয়া, পানিপত্ররন্ধ্র বা হাইডাথোড, এটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এটা বললেই শেষ আজকের ক্লাস। একটু মন দিয়ে পড়বা, কারণ এটা সিকিউতে অনেক আসে পরীক্ষা, এটা 100% ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। আমরা মোস্ট অফ দ্য উদ্ভিদেই আশেপাশে পত্ররন্ধ্র বা স্টোমাটা দেখি, যেটা দিয়ে প্রয়োজনীয় অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। কিন্তু কিছু এক্সেপশনাল উদ্ভিদ আছে যারা তাদের প্রয়োজনীয় অতিরিক্ত পানি বাষ্পাকারে না, তরল আকারে বের করে দেয়। যেমন ঘাস, সকালবেলা খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটছো না, কি হয়, পা পুড়ে যায় না? তো পা ভিজে যায়, শিশিরের জন্য আমরা বলি শিশির। আচ্ছা যাই হোক, এই ঘাস জাতীয় কিছু উদ্ভিদ আছে যেগুলোর নাম আমি বলবো এখনই। ওই উদ্ভিদগুলোতে এক্সট্রাঅর্ডিনারি একটা অর্গান থাকে পত্ররন্ধ্রের জায়গায়, ওটার নাম হচ্ছে পানিপত্ররন্ধ্র, যেটাকে আমরা ইংরেজিতে বলছি হাইডাথোড। পানিপত্ররন্ধ্র কোথায় থাকে, এটা বোধহয় অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষা মিলায় লাস্ট 10 বছর 100 বার আসছে, কম করে 100 বার। তাহলে বুঝতে পারছো যে এটাই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ। পানিপত্ররন্ধ্র পাওয়া যায় কোথায়, কিচ্ছু মনে না রাখলে আজকে যত সূত্র শিখাইছি সব ফরগেট ইট, এটা মনে রেখো, ঘটক। পানিপত্ররন্ধ্র পাওয়া যায় ঘটক, ঘটক, ঘতে হচ্ছে ঘাস, টতে হচ্ছে টমেটো, টমেটো গাছে এরকম পানি জমে থাকে, আর কত হচ্ছে কচু। ঘাস, টমেটো আর কচু, ঘটক উদ্ভিদে পানিপত্ররন্ধ্র থাকে 99% টাইমে। এই 3টা নামই আসে বোর্ড পরীক্ষায়, এই 3টা নামের বাইরে দেয় না। যদিও আজিবুস স্যারের বই আরো কিছু উদাহরণ দেওয়া আছে, আমি ওগুলো বলতেছি, ওগুলো জানতে পারলে তুমি অ্যামেজিং, না পারলেও তুমি অ্যামেজিং, তারা নেওয়ার কিছু দরকার নেই, মন খারাপ করার দরকার নেই। তাহলে এক্সট্রা যেগুলো, এগুলোর বাইরে আর কোথায় কোথায় পানিপত্ররন্ধ্র থাকে, আর থাকে হচ্ছে ধান গাছে, ধান, আর থাকে হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি, আর থাকে হচ্ছে দোপাটি, আর থাকে হচ্ছে প্রিমুলা নামক উদ্ভিদে, প্রিমুলা। ভাই এত কিছু এগুলো আপনি কেমন মনে রাখছেন? ঘটক তো এমনি পারি, ঘাস, টমেটো আর কচু, এর বাইরে মনে রাখছে ওকে। ধান খেতে, ওই যে ইন্ডিয়ান সিনেমা দেখতাম যে ধান খেতে গান গাইতো, শাড়ি টাড়ি পরে, হুলস্থুল অবস্থা, হ্যাঁ এগুলো বাংলার ইন্ডিয়ান সিনেমাই শুধু হয়, কোন কোন শীতের মধ্যে ধান খেতের মধ্যে শাড়ি পরে নায়ক কথা নেই, বার্তা নেই, নাচানাচি শুরু করে দিচ্ছে। তো এরকম ধান খেতে প্রিয়তমা, প্রিয়তমা নাচতেছে, প্রিয়তমা মানে প্রিমুলা, হ্যাঁ কি পরে নাচতেছে, দোপাট্টি, হ্যাঁ লাল দুপাট্টা, যেখানে আছে না লাল দুপাট্টা, তো যে লাল শাড়ি, তো লাল দোপাট্টা, দোপাটি। আর স্ট্রবেরি কালার তো লাল, হ্যাঁ এই জন্য লাল স্ট্রবেরি কালার শাড়ি পরে প্রিয়তমা ধান খেতের মধ্যে নাচানাচি করতেছে। তাহলে ধান, প্রিয়, প্রিমুলা, এদিকে স্ট্রবেরি, আর একটা হচ্ছে তোমার দোপাটি। এগুলো তুমি জানতে পারলে ভালো, না পারলে প্যারা নিও না। ওই ঘটকি পড়বে আর ধানটা পড়বে, আর কিছু লাগবে না। এগুলাতে থাকে হচ্ছে হাইডাথোড বা পানিপত্ররন্ধ্র। এটার গঠনটা কেমন একটু দেখান তো। এটার গঠন হচ্ছে তোমার পাতার কিনারায়, হ্যাঁ ধরো এই হচ্ছে ধানের পাতা, পাতার কিনারার এই জায়গাটা আমি যদি একটু জুম করে দেখাই, তাহলে এখানে এরকম দুই পাশ দিয়ে এপিডার্মিসের কোষ থাকে, এরকম আয়তক্ষেত্রাকার এপিডার্মিসের কোষ আছে। হ্যাঁ, এপিডার্মিসের কোষ তো থাকলে নিউক্লিয়াস ক্লিয়াস সব যা আছে আছে, এখানে দুইটা এরকম অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ থাকে। তাহলে এটা হচ্ছে রক্ষী কোষ। আর দুইটা রক্ষী কোষের মাঝখানে স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকে। ভাইয়া তার মানে পানিপত্ররন্ধ্রেও কি স্টোমাটা থাকে? এক্স্যাক্টলি, কেন থাকবে না, থাকে। পানিপত্ররন্ধ্রেও দেখো এখানেও কিন্তু রক্ষী কোষের মাঝখানে স্টোমাটা আছে। আর এইখানে তোমার এই স্টোমাটার নিচের এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা ইংরেজিতে বলি সাব স্টোমাটাল। স্টোমাটা নিচে আছে, ইন্সপেক্টরের নিচে যেমন থাকে সাব ইন্সপেক্টর, এই জন্য স্টোমাটা নিচে আছে, তাই সাব স্টোমাটাল। সাব স্টোমাটাল এয়ার চেম্বার, এয়ার চেম্বার বাংলা কি, সাব স্টোমাটাল, বাংলায় সাব স্টোমাটালই বলে, এয়ার মানে বাতাস, চেম্বার মানে কুঠুরি, বাংলায় বলে সাব স্টোমাটাল বাতাস গহ্বর বা বায়ু কুঠুরি, বায়ু গহ্বর বা বায়ু কুঠুরি, চেম্বার মানে কুঠুর, কুঠুরি বা ঘর। ভাই এরপরে এইখানে কিছু প্যারেন্টাইমা কোষ থাকে এই যে জায়গায়, এই প্যারেন্টাইমা কোষগুলোকে বলা হয় এপিথেলিয়াম। এপিথেলিয়াম বা এটার আরেকটা হচ্ছে এপিথেম, এটা পরীক্ষা প্রায় আসে। এই এপিথেলিয়াম বা এপিথেম এটা এক্সক্লুসিভ ফর পানিপত্ররন্ধ্র বা হাইডাথোড, এইটা শুধুমাত্র হাইডাথোডেই পাওয়া যায়। হ্যাঁ, পানিপত্ররন্ধ্র বা হাইডাথোডেই এই এপিথেমটা পাওয়া যায়। এরপরে আমরা কি জানি, পানি পরিবহন করে, পানির অপর নাম জীবন বা জল, জীবন বা জল পরিবহন করে জাইলেম। হ্যাঁ, পরীক্ষার খাতা এসব লিখো না যে জীবন পরিবহন করে জাইলেম, জল পরিবহন করে জাইলেম, পরীক্ষার খাতা লিখবা পানি, এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করে জাইলেম টিস্যু। আর খাদ্য ইংরেজি ফুড, খাদ্য ফুড, তাহলে ফুড ফ, ফ্লোয়েম ফ, পাতায় তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করবে ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যুর একটা উপাদান নেক্সট ক্লাসে পড়াবো, ট্রাকিড। হ্যাঁ, ট্রাকিড জাইলেম টিস্যুর উপাদান। তাহলে এটা ধরো সেই ট্রাকিড। হ্যাঁ, তাহলে এই যে ট্রাকিডের মাথায় এই পানি আসবে ট্রাকিডে করে, এখানে এপিথেলিয়ামের ভেতর দিয়ে যে এই সাবস্টোমাটাল এয়ার চেম্বারে যায়, এখানে গিয়ে বাষ্পে পরিণত হয়ে এই জায়গা দিয়ে বের হয়ে চলে যায় আর কি। তাহলে এটা সিকিউতে আসে, পানিপত্ররন্ধ্রের বা হাইডাথোডের গঠন চিত্র সহ বর্ণনা করো। এই যে ছবিটাই এটাই। আবার এই যে দেখো, এই যে পাতার কিনারা, এদের অবস্থান কিন্তু পাতার, মানে আমরা যেমন দেখেছি যে পত্ররন্ধ্র পাতার সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের নিম্ন ত্বকে থাকে, এই যে এখানে থাকে, আর একবীজপত্রী নিচেও থাকে উপরে থাকে, এদের কিন্তু তা না, এদের হচ্ছে কিনারা বরাবর, দেখো পুরা কিনারা বরাবর এই জায়গা বরাবর পানিপত্ররন্ধ্র বা হাইডাথোড গুলি আছে আর কি। তাহলে পানিপত্ররন্ধ্র বা হাইডাথোড এটা কি? এটা এক ধরনের বিশেষ ধরনের পানি নির্বাচন অঙ্গ। কোথায় পাবো? ঘটকের পাতায় পাবো। আর পত্ররন্ধ্র দিয়ে পানি যে বাষ্পাকারে বের হয়ে যায়, ওই প্রক্রিয়াকে আমরা বলি প্রস্বেদন। প্রস্বেদন বা ইংরেজিতে বলে ট্রান্সপিরেশন। আর পানিপত্ররন্ধ্র দিয়ে পানি তরল আকারেই বের হয়, বাষ্পাকারে বের হয় না। পানি যে তরল আকারে বের হয়, তরল আকারে বের হয়ে যাওয়াকে বলে গ্রাটেশন।
গাটেশন বা এটা একটা বাংলা আছে, বাংলা এটাকে পানি নির্গমন, পানি নির্গমন বা কোনো কোনো রাইটার বই বলা আছে এটাকে পানি চুয়ানো বলে, চুয়ায় পড়ে। তাহলে গাটেশন বা পানি নির্গমন বা চুয়ানো, এখানে পানি কিন্তু তরল আকারেই বের হয়, ঠিক আছে। আর এপিথেলিয়াম বা এপিথেম এটা হচ্ছে যে তোমার ট্র্যাকিডের মাথায় ওই যে কিছু অসংলগ্ন একগুচ্ছ প্যারেনকাইমা কোষ, এটাকে আমরা বলি এপিথেলিয়াম বা এপিথেম। বুঝে বুঝে পড়বা, এটা এমসিকিউতে প্রায় আসে, খুব ইম্পর্টেন্ট, একদমই দুধভাত তোমাদের জন্য। পত্ররন্ধ্রের অবস্থান কোথায় থাকে আমরা পড়েছি, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণত নিম্ন ত্বকে থাকে, নিম্ন ত্বকে। আর একবীজপত্রী উদ্ভিদের পাতার ঊর্ধ্বত্বক নিম্নত্বক সব জায়গায় থাকে, মানে পাতা সব জায়গায় থাকে। পত্ররন্ধ্র কিছু উদ্ভিদের উপরে কিছু নিচে, হ্যাঁ কারো লুকানো, মানে পাতা সর্বত্র থাকে পারে সব জায়গায়। কিন্তু পানি পত্ররন্ধ্রের অবস্থান হচ্ছে পাতার কিনারায়, কিনারায়। ওকে ভাই, মানে দুই সাইড দিয়ে। ওকে ভাই বুঝলাম। পানি নির্গমন, পত্ররন্ধ্রে পানি নির্গমন হবে কখন? রাতের বেলা, জ্যোৎস্নার আলো, চাঁদের আলোয়, হ্যাঁ হ্যাঁ, ঝলসানো রুটির মতো চাঁদের আলো পড়বে আর পানি বাষ্পাকারে উঠে চলে যায়। প্রশোধনের প্রক্রিয়া কি তাই পড়ছে উদ্ভিদের সাহিত্যে? দিনের বেলায় পড়ছে না? ব্লু লাইটে সালোক সংশ্লেষণ হয়, পটাশিয়াম ঢুকে, তাই না? তাইলে এই পত্ররন্ধ্রে পানি নির্গমন হবে হচ্ছে দিনের বেলায়, ডে লাইটে। পানি পত্ররন্ধ্রে পানি নির্গমন কখন হবে? তুমি যদি এখন সকালবেলায় না যে দুপুরবেলায় ঠাড়া রোদে ঘাসের উপরে যে পা ঘষাঘষি করো, পা ভিজবে? ডেফিনেটলি না। পা ভিজতে গেলে তোমাকে সকালবেলায় ঘাসের উপর দিয়ে হাঁটতে হবে। মানে পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোর দিয়ে গাটেশন হয়, পানি নির্গমন হয় রাতের বেলা, রাতের বেলা। এবং এটা আসলে শেষ রাতে বেশি হয়, শেষ রাতের দিকে বেশি হয়, বুঝছো? একদম লেট নাইটে, ফজরের আজানের টাইমটা, ওই টাইমে শেষ রাতে বেশি হয়। পত্ররন্ধ্রে পানি নির্গমন হয় কোন প্রক্রিয়ায়? প্রশোধন প্রক্রিয়ায়, ইংরেজিতে আমরা বলি ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন। আর পানি পত্ররন্ধ্রে পানি নির্গমন হয় গাটেশন প্রক্রিয়ায়। গাটেশন ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে পানি নির্গমন বা চুয়ানো। কুল ভাইয়া কুল। পত্ররন্ধ্রে পানি যেহেতু বাষ্পাকারে যায়, এটার সাথে কিন্তু খনিজ লবণের মুক্তি ঘটবে না। অনেকে বলতেছে ভাই এটা তো বুঝলাম না। এই বাসা যত বড় হাড়ি নিছে, সবচেয়ে বড় হাড়িটা নিবা, হাড়ি ভর্তি পানি নিবা, এবার বাসা যত লবণ আছে সব ঢালবা পানির মধ্যে, ঢাইলা চুলার উপর দিয়ে চুলা জ্বালা জ্বালা দেখবা কি হয়, আর মনে মনে আতুল কুচি পড়বা। দেখবা যে পানি উড়ে বাষ্পাকারে চলে গেছে, খনিজ লবণ কি যাবে? এই পানি বাষ্পাকারে গেলে লবণ কি আর যায় বাষ্পাকারে উড়া? লবণ তো ঠিকই পাতিলে নিচে পানি চলে যাওয়ার পর থেকে যাবে। তাহলে পানি যদি বাষ্পাকারে যায় তাহলে খনিজ লবণের মুক্তি ঘটবে না। এবার পানির সাথে লবণ মিশাইছো, হাড়ির পানি, এবার বাথরুমের মধ্যে বেসিনে ঢেলে দিছো এই লবণটা মিলা, তাহলে পানির সাথে লবণ চলে যাবে না সিঙ্কের ভেতর দিয়ে? তাহলে পানি লবণ আকারে গেলে, মানে তরল আকারে গেলে, তখন কিন্তু এটার সাথে খনিজ লবণের মুক্তি ঘটবে। পত্ররন্ধ্রের কোথাও কিন্তু তোমার এই এপিথেলিয়াম এপিথেম ছিল না, কিন্তু পানি পত্ররন্ধ্র কিন্তু ছিল। আর রক্ষী কোষ, তোমরা তো কত কাহিনী পড়ছো যে অন্তঃবিশ্রমণ হলে খুলে, বহিঃবিশ্রমণে খুলে। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে রক্ষী কোষ, কিন্তু পানি পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া কিন্তু এই রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল না, মানে এটা কিন্তু রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল না। ভাইয়া পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোর আর পত্ররন্ধ্রের পার্থক্য দেখো, সব বুঝো কিনা? অধিকাংশ উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল, লিচু, পত্ররন্ধ্র থাকে পাতার সর্বত্র, ইউজুয়ালি দ্বিবীজপত্রী উদ্ভিদে নিম্ন ত্বকে বেশি থাকে। পানি পত্ররন্ধ্র ঘটক, ঘাস, টমেটো, কচু। এর বাইরে ধান খেতে প্রিয়তমা আম, ধান, প্রিয়তমা প্রিমুলা, লাল শাড়ি পড়ছে স্ট্রবেরি কালারের, স্ট্রবেরি শাড়ি হচ্ছে দোপাট্টা, দোপাটি। এই সমস্ত উদ্ভিদের পাতার কিনারায় থাকে হাইড্রাথোর বা পানি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রে যেমন রক্ষী কোষ থাকে, সহকারী কোষ থাকে, পানি পত্ররন্ধ্রে সহকারী কোষ নাই। পানি পত্ররন্ধ্রে একদম পাতার কিনারায় কিনারায় দুটো রক্ষী কোষ থাকে, তার মাঝখানে পত্ররন্ধ্র থাকে, মানে পত্ররন্ধ্র পানি পত্ররন্ধ্রের মধ্যে থাকে, এই জন্যই তো এটার নাম পানি পত্ররন্ধ্র। পানিটা পানি হিসেবে বের হয়, এই জন্য পানি। আর পত্ররন্ধ্র তো আছেই, রক্ষী কোষটা আছেই, তাহলে সহকারী কোষ নাই। আর পানি পত্ররন্ধ্রের নিচে, মানে পানি পত্ররন্ধ্রের কিনারার ঠিক নিচে আমরা বলছি যে রক্ষী কোষের নিচে থাকে একটা ফাঁকা জায়গা, সাবস্টোমাটাল বায়ু কুঠুরি, হ্যাঁ, মানে ইংরেজিতে বলতেছি সাবস্টোমাটাল এয়ার চেম্বার। তার নিচে পানি পত্ররন্ধ্রে এপিথেলিয়াম বা এপিথেম নামক প্যারেনকাইমা টিস্যু থাকে। পত্ররন্ধ্রে এসব কিছু থাকে না আর কি। হ্যাঁ, এই তো পত্ররন্ধ্রের অবস্থান কোথায়? পাতার সর্বোচ্চ, পানি পত্ররন্ধ্রের অবস্থান পাতার কিনারায়। পত্ররন্ধ্রে পানি বের হয় কখন? দিনের বেলায় বাষ্পাকারের প্রশোধন প্রক্রিয়া। পানি পত্ররন্ধ্রে রাতের বেলায় শেষ রাতে বেশি গাটেশন প্রক্রিয়া তরল আকারে। পত্ররন্ধ্রে খনিজ লবণের মুক্তি ঘটে না, পানি পত্ররন্ধ্রে খনিজ লবণের মুক্তি ঘটে। পত্ররন্ধ্র রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল, পানি পত্ররন্ধ্র রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণশীল না। পত্ররন্ধ্রে কোথাও এপিথেম বা এপিথেলিয়াম থাকে না, পানি পত্ররন্ধ্রে এপিথেলিয়াম বা এপিথেম থাকে। আই এম এক্সপেক্টিং যে বুঝছো, এটা না বোঝার মতো কিছু নাই। প্রথম কুইজ আজকে, দেখো পারো কিনা, বিসমিল্লাহ বলে দেখো পারো কিনা। ওকে, কোশ্চেন ছিল যে রক্ষী কোষের উপস্থিতি নিচে কোথায় লক্ষ্য করা যায়? রক্ষী কোষ, আমরা যে একটু আগে পানি পত্ররন্ধ্র আঁকছি এরকম, পানি পত্ররন্ধ্র কি এরকম দুইটা রক্ষী কোষ কি আঁকছিলাম নাকি নাই? এপিডার্মিসের কোষগুলোর মাঝখানে মাঝখানে তো রক্ষী কোষ, পত্ররন্ধ্র এগুলো আঁকছিলাম তো। কাণ্ডরোম, আজকে তোমাদেরকে কোন জায়গায় আমি এই যে কাণ্ডরোমের মধ্যে এখানে পত্ররন্ধ্রকে দেখাইছি? গ্রন্থিরোম, মূলরোম, এই কোন রোমের মধ্যেই কি পত্ররন্ধ্রকে দেখাইছি? দেখাই নাই তো। তাহলে রক্ষী কোষ থাকে কোন জায়গায় বলো? একটু কঠিন কোশ্চেন হয়েছে, ইচ্ছা করেই করা হয়েছে কোশ্চেনটা একটু কঠিন। ঢাকা বোর্ডে দেখো, এটা হচ্ছে পানি পত্ররন্ধ্রের মধ্যে রক্ষী কোষ কিন্তু থাকে। তারপরে মোটামুটি 60% ভালো অ্যান্সার করছো, ঠিকঠাক মতো অ্যান্সার করছো, ভেরি গুড, কুল। হ্যাঁ, এর পরের কুইজ দেখবো, তার আগে একটু দেখি জীবন যুদ্ধে কারা আগে গেল একটু। শিপন, আলভি, রাইসা আমিন, মাসুম, সাদিয়া, মিতুই, আই এম এক্সপেক্টিং আই হ্যাভ প্রোনাউন্সড ইওর নেম ইন দ্য কারেক্ট ওয়ে, নেহা, উৎস, অন্বেষা, সম্প্রীতি। কংগ্রেচুলেশনস তোমাদেরকে। লাস্ট কুইজ আজকে, শেষ বারে সব ভালো থাকে, এর মানে হাই নোট, এটা না পেলে পিটাবো দিরা সবগুলো। নিচের কোন উদ্ভিদে হাইড্রাথোর থাকে? আম, পেয়ারা, টমেটো, জবা। আম, পেয়ারা, টমেটো, জবা। এটা মোটামুটি এখন পর্যন্ত 80% এর উপরে দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে, মাশাআল্লাহ, আগুন তোরা সবগুলা, বাচ্চা বাঘ। হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে হাইড্রাথোর পাবো হচ্ছে ঘটক, মোটামুটি 80% এর উপরে ঠিকঠাক অ্যান্সার করছো। ঘাস, টমেটো আর কচু। দেখো হোমওয়ার্ক পড়ে দেখো কি আছে হোমওয়ার্ক। কচু আর টমেটো ইত্যাদি উদ্ভিদের পাতার কিনারায় পানি পত্ররন্ধ্র থাকে, মানে পানি পত্ররন্ধ্র, যেটা দিয়ে পানি তরল আকারে বের হয়, এটা গাটেশন। ওকে, আম, জাম ইত্যাদি উদ্ভিদের পাতা এক ধরনের রন্ধ্র থাকে, যেটা দিয়ে পানি বাষ্প আকারে বের হয়, মানে এটা পত্ররন্ধ্র। উদ্দীপকের উল্লেখিত প্রথম প্রকার রন্ধ্রের গঠন বর্ণনা করো, মানে পানি পত্ররন্ধ্রের গঠন বর্ণনা করতে বলছে, এগুলোই আসে সিকিউতে। ওকে দেখি আমরা একটু